কলামের সিসমিক কনসিডারেশন আর কি, একই বিমের মতন কোনো চেঞ্জ নাই, খুব একটা সমস্যা নাই। সো বিমেরও কিন্তু ফার্স্টে একটা ম্যাটেরিয়াল স্ট্রেংথ ছিল, এখানেও আছে, এবং এটা হুবহু বিমের মতো। বিমে ছিল মিনিমাম 3000 PSI কংক্রিট হইতে হবে, কাস্টিং কংক্রিট। কলামে আমরা দেখতে পাচ্ছি তাই আছে। এবং কোন ক্ষেত্রে যদি কংক্রিটটা তোমার স্টোন চিপস না হয়ে ব্রিক চিপস হয়, খোয়া হয়, সেক্ষেত্রে সর্বোচ্চ কম্প্রেসিভ স্ট্রেংথ 5000। কিন্তু তুমি যদি স্টোন চিপস দিয়ে কাস্টিং করো তাহলে সর্বোচ্চ কম্প্রেসিভ স্ট্রেংথের কোনো লিমিট নাই। হিল স্ট্রেংথ মিনিমাম ম্যাক্সিমাম সেম বিমের মতন 60000। এবং কলামকে ঢালাই করতে বলা হচ্ছে যে কি স্টোন চিপস দিয়ে, আসলে তার মানে এটা আসলে সর্বোচ্চ দিলেও এটা খুব একটা কাজে লাগবে না। যেখানে আমরা বলতেছি যে কলাম শুড বি কাস্ট উইথ নর্মাল ডেন্সিটি কংক্রিট। নর্মাল ডেন্সিটি কংক্রিট মানেই হচ্ছে তোমার স্টোন চিপস দিয়ে ঢালাই করা। তো স্বাভাবিকভাবে এটা এটা দরকার পড়ে না তখন। এবং এই যে আমরা চারটা দেখলাম, এই চারটাই কিন্তু বিমের সাথে হুবহু মিল। তারপর বিমেও কিন্তু তোমার সেকশন ডাইমেনশনের একটা রিকোয়ারমেন্ট ছিল, বাট ওগুলি তো অনেকগুলো ছিল, এখানে মাত্র দুটো। প্রথমটা বিমে ছিল বিমের উইথ ডিভাইডেড বাই ডেপথ, রেশিও ছিল 0.3, কিন্তু এখানে বলতেছে 0.4। বিমে ছিল মিনিমাম উইথ 10 ইঞ্চি, বাট এখানে বলতেছে কলামের মিনিমাম উইথ 12 ইঞ্চি। রেইনফোর্সমেন্ট রেশিওতে বিমের রো মিনিমাম ছিল 200/FY, আর রো ম্যাক্স ছিল 0.0250। এখানে রো মিনিমাম হচ্ছে 1% অফ গ্রস এরিয়া অফ কংক্রিট, রো ম্যাক্স হচ্ছে 0.06 গ্রস এরিয়া অফ কংক্রিট, মানে 1% to 6%, যেটা তোমরা সবসময় কলামে শুনে আসো না, 1% মিনিমাম, 6% ম্যাক্সিমাম। কিন্তু একটা খেয়াল করেছে কিনা দেখতে পাচ্ছ যে আগে 8% ছিল ম্যাক্সিমাম, কিন্তু এখানে কিন্তু 6% ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি আমরা। কিন্তু আগের মতো 8% নাই, কারণও আছে। 8% মানে কংক্রিটের সাথে রেইনফোর্সমেন্টের পরিমাণের যে রেশিওটা বাড়ায় ফেললে কংক্রিট ঝামেলা না করলেও রেইনফোর্সমেন্টে ঝামেলা করতেছে, সংখ্যায় বেড়ে যাচ্ছে, পরিমাণে বেড়ে যাচ্ছে। তারপর বিম কলাম জয়েন্টে এত বেশি রেইনফোর্সমেন্ট চলে আসে যে ওইখানে ভাইব্রেশন পর্যন্ত করা যায় না। এবং এটা কিন্তু একটা বলবো আমি, মানে একটা কমন একটা সমস্যা হাই রাইজ এবং হাই রিস্ক জোন গুলোতে। এটা মানে কোনো মতেই কুলানো যায় না। বার গুলিকে বড় করতে গেলে আর কত বড় করা যায়, 11 নম্বর বড় জোর, কিন্তু 11 নম্বরের পরে আর তো বার ব্যবহৃত হবে না তোমার বিল্ডিং এ। তো সেই ক্ষেত্রে এই যে কনজেশন, এটাকে কোনো মতেই ওভারকাম করা যায় না। কোর্ট অনেক চেষ্টা করলো যে না 8% থেকে একটু কমাই, কিন্তু রেইনফোর্সমেন্ট কিন্তু বেশি হতে হবে, এটাও খেয়াল রাখতে হবে। আর্থকোয়েকের মেজর রেজিস্টিং পাওয়ার কিন্তু রেইনফোর্সমেন্ট থেকে আসতেছে আসলে, এবং সেখানে ডাক্টিলিটি কনফার্ম করতে হইতেছে আমাদের। আমি যদি রেইনফোর্সমেন্ট কমাই দেই, কংক্রিট কিন্তু সার্ভাইভ করতে পারবে না, কারণ আর্থকোয়েকে বড় কি আসে সেটা হচ্ছে টোরশন। এই টোরশন আমরা বলি যে টোরশন হচ্ছে কম্বিনেশন অফ মোমেন্ট এন্ড শিয়ার। তো বুঝতেই পারতেছে এই টোরশন নেওয়ার ক্ষমতা কিন্তু কংক্রিটের নাই। মোমেন্ট থেকে আসে টেনশন, ওইটা তো কংক্রিটের আগেই নাই। শেয়ার থেকে আসে শেয়ার ফেইলিউর, যেটা স্ট্রাপ দিয়ে তাকে আটকাতে হইতেছে। তো এই দুটাতেই কংক্রিট দুর্বল, আর আর্থকোকে এই দুটারই কম্বিনেশন আসতেছে। তো স্বাভাবিকভাবে রেইনফোর্সমেন্টের ভূমিকা অনেক বেশি। তোমাদের মধ্যে কে বলতে পারবা হোয়াট ইজ ডাক্টিলিটি? স্যার, স্ট্রেস সহ্য করার যে ক্ষমতা রেইনফোর্সমেন্ট বাড়ে। কি সহ্য করার? স্ট্রেস সহ্য করার যে ক্ষমতাটা, মানে ভেঙে যাওয়ার আগ পর্যন্ত অনেক স্ট্রেস নিতে পারে, মানে আর কি মচকাবে কিন্তু ভাঙবে না, এটা হচ্ছে ডাক্টিলিটি বেসিক্যালি। ওকে,
আর কেউ? স্যার কথা কি শোনা যায়? শুনতে পাচ্ছি, বলো। স্যার ডাক্টিভিটি হচ্ছে একটা পদার্থের এটা একটা গুণাগুণ। একটা পদার্থ বা যেমন ধরেন বার। একটা বার আর একটা যদি আমি ধরি হচ্ছে কাঠ। হুম? এই বারটাকে যদি আমি কোনো কারণে বাঁকা করি, ওটা কিন্তু বাঁকা হবে, ভেঙে যাবে না। কিন্তু আমি যদি কাঠকে বাঁকা করি, ওটা কিন্তু ভেঙে যাবে। বা যদি আমি ধরি হচ্ছে ভঙ্গুরতা কম, যার ভঙ্গুরতা অনেক কম এবং যে ভাঙ্গার আগ পর্যন্ত কিছুটা রাবারের মতো কাজ করা বা যার এই টাইপের পদার্থটা মানে তার গুণাগুণটা বোঝাচ্ছে তার ডাক্টিলিটি। ভেঙে যাবে না, ভঙ্গুরতা কম। ওকে, আর কেউ? আর কারো কোনো ডেমিনেশন মনে আছে যে ডাক্টিলিটি কাকে বলে? যে বারটা ডাকটাইল আমরা বলি, কিন্তু বারটা ডাকটাইল। ডাকটাইল বা ডাকটিলিটি হচ্ছে সামথিং, তার ইলংগেশন পাওয়ার। মানে টানবে কিন্তু ছিড়বে অনেক, মানে রাবারের মতো বলবে, ছিড়তে সময় লাগবে। ওকে, তো ইলংগেশনের পাওয়ার একটা বার। তোমরা জানো যে ইয়েল্ডিং যেখান থেকে শুরু হয়, ইয়েল্ডিং মানে যখন তুমি টেনসাইল লোডটা দিবা তখন বারটা একটা কোনো না কোনো জায়গায় সে শুরু হয়, আস্তে আস্তে শুরু হতে থাকবে। এই শুরু হইতে দুইটা পয়েন্ট ডাক্টিলিটিতে। অবশ্যই সে একটা তার অপটিমাম স্ট্রেস বা লোড যখন চলে আসবে, টেনসাইল লোড বা ফোর্স, তখন কোনো না কোনো জায়গায় তার তো ক্ষতি হবেই, এবং সেটা তোমার আস্তে আস্তে লম্বা হবে একটা জায়গায়, যেটাকে আমরা বলি ইয়েল্ডিং। শুরু হবে আস্তে, ওই জায়গাটার মধ্যে শুরু হওয়া হবে আস্তে আস্তে, এটা একটা পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট, শুরু হয়ে লম্বা হতে থাকবে ওই জায়গা, কিন্তু ছিঁড়বে না, মানে আস্তে আস্তে হবে। এই দুইটা ক্ষমতাটাকে আসলে ডাক্টিলিটি বলতেছে। নাও আমরা ল্যাপিংটা দেখি। তো বিমে ল্যাপিং ছিল, এখানেও ল্যাপিং আছে। বিমে ল্যাপিং এ আমরা বলেছি যে জয়েন্টের কোনো ল্যাপিং করা যাবে না, এবং উপরের বারের ল্যাপিং মিড স্প্যানের উপরে, নিচের বারের ল্যাপিং কলামের ফেসের কাছে করা যাবে না, কলামের ফেস থেকে বিমের টোটাল ডেপথের 2 গুণ দূরে করতে হবে। এগুলি ছিল বিমের ক্ষেত্রে। আমরা কলামের দিকে দেখতে পাচ্ছি যে আহ এখানে ডিরেক্টলি অবশ্য হাইরিক্স এর কথা বলা হয়েছে, যে ল্যাপিং শ্যাল বি ইউজড অনলি উইদিন দি সেন্টার অফ দি কলাম। এটা অবশ্য হাইরিক্স জোনের জন্য, জাস্ট হাইরিক্স, যেখানে হাইরিক্স মানে হাইরিক্স জোন বললে ভুল হবে, এখানে মানুষ বা ইঞ্জিনিয়ার অনেক আছে যে গুলায় ফেলে কথাটা। হাই রিক্স জোন এক জিনিস কিন্তু, আর হাই রিক্স ডিজাইন কিন্তু আরেক জিনিস। হাই রিক্স জোন বাংলাদেশ 4 ভাগে বিভক্ত: লো রিক্স, মিডিয়াম রিক্স, হাই রিক্স, সিভিয়ার হাই রিক্স। সিভিয়ার হাই রিক্সে সিলেট আছে। সিভিয়ার হাই রিক্স হোক কি হাই রিক্স হোক, এই দুটাতেই যে ডিজাইন পদ্ধতি ফলো করা হবে, রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট যে স্পেশাল ফরম্যাটে সাজানো হবে, সেটি হচ্ছে হাই রিক্স ডিজাইন। কিন্তু ঢাকাতেও কেউ যদি চায়, ঢাকা কিন্তু মিডিয়াম রিস্ক জোনে, কেউ যদি ঢাকাকেও চায় যে না আমি ভবিষ্যতের কথা চিন্তা করে, বিল্ডিং তো আর 1-2 বছরের জন্য বানায় না, বিল্ডিং তো লাইফ টাইম 60 ইয়ার্স তো মিনিমাম এমনিই হয়, তাও 100 বছর টিকে থাকে। তো ক্যান ইউ ইমাজিন 100 ইয়ার্স? এটা তো কয়েক জেনারেশন পার হয়ে যাবে এটা দিয়ে। তো তো 100 ইয়ার্স, তো 100 ইয়ার্স তো দূরের কথা, 5-6 বছর পর, 1 বছর 3 বছর আগেই ঢাকা যেরকম ছিল এখন তো ঠিক অন্যরকম হয়ে গেল। আগে ভূমিকম্প শুনতো না মানুষ, এখন ভূমিকম্পের সাথে পরিচিত। তো সেই ক্ষেত্রে একটা বিল্ডিং লাইফ টাইম 60 ইয়ার্স যদি হয়, 60 বছর পরে যে কি হবে, ওটা দেখে থাকার জন্য অনেকে বেঁচে থাকবে না, শোনার জন্য বেঁচে থাকবে না বয়সের কারণে। নেক্সট জেনারেশনে তো দেখবে যে ভূমিকম্প হচ্ছে। তো ওই সমস্ত ক্ষেত্রে কেউ যদি মনে করে যে আমি ঢাকাতেও আমার বিল্ডিং কে একেবারে শক্তিশালী মজবুত করব, তার মানে 7 রিক্টার স্কেল প্লাস সহ্যকারী ক্ষমতা দিব, তাহলে কিন্তু ঢাকা মিডিয়াম রিস্ক জোন হলেও ডিজাইন কিন্তু হাই রিস্ক ডিজাইন হতে পারে। তো এগুলি গুলালে হবে না আসলে। কিন্তু লো মিডিয়াম রিস্ক জোনে লো রিস্ক ডিজাইন করা যাবে না, এগুলি খেলা।
তো আমরা এখানে যেটা স্পেশালি দেখতে পাচ্ছি, এটা আসলে আর্থকোয়েক রেজিস্ট্যান্স শব্দটা আনার কারণে এখানে টোটালি হাই রিস্ক ডিজাইন মিন হইতেছে, যেখানে কলামে ল্যাপিং মাঝে হবে, বাকি লো রিস্ক, মিডিয়াম রিস্ক, লো রাইজ, হাই রাইজ যাই বলি না কেন সবকিছুই কলামের গোড়ার কাছে হবে। ল্যাপিং এর কথা, বিমে ল্যাপিং তো ভেরি সিম্পল, দেখছো তোমরা কোথায় কোথায় দেয়। বিমেও কিন্তু পাশাপাশি দুইবারের ল্যাপিং করা যাবে না, অল্টারনেট করতে হবে। মনে করো যে 4টা বার আছে, প্রথমটাতে ল্যাপিং পড়লে দ্বিতীয়টাতে ল্যাপিং করা যাবে না, তৃতীয়টাতে করা যাবে যদি আমি একই জায়গায় ল্যাপিং করতে চাই। আর যদি না আর যদি দেখা যাচ্ছে না প্রতিটা বারে পর পর আমার 4টা বারের ভিতরে পরপর 3টা বারে ল্যাপিং পড়ে যাইতেছে, তাহলে কোড বলতেছে যে ঠিক আছে করো, অসুবিধা নাই। আমি ছবিতে যদি দেখাই, ওকে, এবং যদি আমরা নিচের বারকে নীল রঙের দিই, এখন পাশাপাশি বারের ল্যাপিং করতে গেলে আমাকে এটাকে উপরে আনতে হবে। নাও এই ল্যাপিং এর সেন্টার থেকে এই ল্যাপিং এর সেন্টার তোমার কোড বলতেছে যে 24 ইঞ্চি বা 2 ফিটের বেশি হইতে হবে। The distance between lapping along the longitudinal axis of the reinforcement 24 ইঞ্চি must be greater. তো দেখতেই পাইলে যে পাশাপাশি পড়ে গেলে জিগজ্যাগ আকারে ল্যাপিং হবে, মানে এরকম সেন্টারগুলিকে যোগ করলে এরকম হবে আর কি ল্যাপিং এর চেহারা দেখতেই পাইতেছো। সো তোমার নিচের ল্যাপিং এর সেন্টার থেকে উপরের পাশাপাশি উপরের ল্যাপিং এর সেন্টারের দূরত্ব 24 ইঞ্চি, তাহলে পাশাপাশি দিতে পারবো। এই ল্যাপিং এর ভিতরে আমাকে কিন্তু স্ট্রাপ আমরা বিমেও কিন্তু যেখানে ল্যাপিং হচ্ছে, মনে করো যে জায়গায় ল্যাপিং হোক 2 ফিট জুড়ে ল্যাপিং হচ্ছে, তাহলে 2 ফিট জুড়ে কিন্তু আমরা যে স্ট্রাপটা বসাই তার নাম ল্যাপিং বা ল্যাপ স্টেরাপ। সেম ফর্মুলা, সেম নাম, এখানে শুধু টাই ইউজ হবে। দেখতে পাচ্ছ ল্যাপিংস মানে ল্যাপ যেখানে করবা শুড বি কনফাইন, মানে সেই সমস্ত জায়গায় দিতে হবে বাই হুপস reinforcement with maximum spacing or pitch d/4 or 4 ইঞ্চি whichever is smaller. এখানে যেহেতু স্পাইরাল কলামও আছে, যত স্পাইরাল কলাম আছে তোমার স্পাইরাল যদি আমরা ল্যাপিং করি তাহলে ওই সমস্ত জায়গায়, অথবা রেক্টেঙ্গুলার কলামও যদি হয়, রেক্টেঙ্গুলার কলামে তোমার হুবহু আমরা ল্যাপিং স্ট্রাপ যা পড়ছি শুধু কলামের সময় স্ট্রাপ শব্দটা কেটে টাই বসাই দিতে হবে, ল্যাপিং টাই। ওখানেও যা গঠন প্রণালী ছিল যেরকম একটা ক্লোজড হুপ, যেটাকে ক্লোজড হুপ বলে, যার হুকটা 135 ডিগ্রি, কিন্তু এই যে লম্বা হুকের এক্সটেনশনটা এটা তোমার 6 ডিবি। ডিবি হচ্ছে টাই বারের ডায়ামিটার যেটা তুমি ইউজ করতেছ, ডিবি 6 ডিবি অথবা গ্রেটার দেন 3 ইঞ্চি যেটা বড়। আর আমি যদি এটাকেই সিসমিক স্ট্রাপ যেভাবে বলা হয় এখানে সিসমিক টাই বলবো, তখন মাঝে মাঝে কি ক্রস টাই থাকবে। তো এই যে টাই বার একটা থেকে আরেকটার দূরত্ব সেটা ওরা বলতেছে বিমের মতনই, বিমেও কিন্তু এরকম d/4 অথবা 4 ইঞ্চি, এই দুটোর মধ্যে ছোট। তো এর অর্থ এটার স্পেসিং আমি যদি বলি কনস্ট্যান্ট একটা ভ্যালু আছে 4, আরেকটা আছে তোমার d/4, এই ডি হচ্ছে বিমের ইফেক্টিভ ডেপথ না কলামের। তো কলামের ইফেক্টিভ ডেপথ তুমি হয়তো জিজ্ঞেস করবে স্যার কলামের ইফেক্টিভ ডেপথ জীবনে বের করে নেই। হ্যাঁ, বিমের মতো এটাকে কি করবা, খাড়া করে দাঁড় করাবা। বিমের যেমন ডেপথ আমরা রাখি, তারপর নিচের বারের সেন্টার থেকে হিসাব করি ডি, ওভাবেই হিসাব করবে, সেম জিনিস। ডি পেয়ে গেলে তাকে 4 দিয়ে ভাগ করবে, এই দুটার মধ্যে ছোটটাই হবে এই এর স্পেসিং। তোমার বিমেও কিন্তু দেখছো যে যে ল্যাপিং করতে গেলে কতটুকু লেংথ জুড়ে ল্যাপিং করবা। আমরা এটা লো রাইজ বিল্ডিং
লো রিস্ক বিল্ডিং, হাই রিস্ক বিল্ডিং, যাই বিল্ডিং হোক, লো রাইজ, হাই রাইজ, লো রিস্ক, হাই রিস্ক, মিডিয়াম রিস্ক, যেভাবেই যাই ঘটুক, ল্যাপিং এ যে ফর্মুলাটা কিন্তু সব জায়গায় সেম। এবং আমরা ক্লাসেও বলেছি যে 40D, 60D, 20D নামে যে ল্যাপিং লেংথ আগে প্রচলিত ছিল, এগুলি কিন্তু টোটালি রং। এবং কেন ভুল এটা আমরা ব্যাখ্যা করে দিচ্ছি, যেটা কেন ভুল হয়েছে, এবং আসলে তোমরা এটা জানো যা কেন এটা ভুল। তো এখানেও সেম ফর্মুলা, আমরা বিমে ল্যাপিং লেংথ বের করার জন্য ডেভেলপমেন্ট লেংথ এলডি ইউজ করেছিলাম। ডেভেলপমেন্ট এলডি, ডি মানে ডেভেলপমেন্ট, এল মানে লেংথ, মিনিমাম রিকোয়ার্ড লেংথ টু ডেভেলপ the perfect bonding between concrete and reinforcing bar. যেই লেংথটুকু না দিলে নয়, সেই লেংথটুকুকেই বলা হচ্ছে ডেভেলপমেন্ট লেংথ। কি ডেভেলপ করার জন্য? বন্ড ডেভেলপ করার জন্য, বন্ড ডেভেলপ করার জন্য। এবং এই এলডি কিন্তু তোমরা দেখবা যে হাড় ভেঙে গেলে, পা বা পায়ের বা হাতের হাড় যদি ভাঙে, তাহলেও কিন্তু সেখানেও কিন্তু তোমার এটা ফরম্যাট করা হয়। তো বিমে যেই এলডির ফর্মুলা ছিল, এখানে সেম ফর্মুলা গুলো আছে। এই দুটা বিমে, এটাও ছিল বিমে, এটাও ছিল বিমে, তবে বিমে এখানে 18 ইঞ্চি ছিল, এখানে এটা 12 ইঞ্চি কনস্ট্যান্টটা। তো বিমে যেহেতু টপ বার বটম বার বলে একটা জিনিস ছিল, টপ বারটা হচ্ছে কম্প্রেশন জোনে, সুতরাং ওর ল্যাপিং লেন্থ ছোট ছিল, আর বটম বারটা হচ্ছে টেনশন জোনে, সেটা ল্যাপিং লেন্থ একটু বড়। তাহলে টপ বারের ল্যাপিং লেন্থ এলডি ফর্মুলা বের করে যেটা ছিল ওইটাই আমরা বসাই দিচ্ছি, কিন্তু বটম বারের ল্যাপিং লেন্থ ছিল এলডি ফর্মুলা বের করে যা মান পাইতাম তার 30% বেশি দিয়ে যা হইতো তাই হইতো বটম বারের। তো এখানে কিন্তু ল্যাপিং লেন্থ একটাই, যেটা ক্লাস বি, সোজা কথা 1.3 এলডি। আর এলডি ফর্মুলা এই যে এটা আমরা বিম ইউজ করেছি, এ বি মানে যেই বারটা থাকবে যাকে তুমি ল্যাপিং করতেছো। এখন মনে করো 2 সাইজের বার ল্যাপিং করা ওয়াইজ না। মনে করো একটা 8 নম্বর বারের সাথে তুমি 6 নম্বর বারের ল্যাপিং করতেছো, এটা ওয়াইজ হবে না। সেই জন্য একই বারের ডায়ামিটার থাকা বেস্ট। যদি কোনো কারণে 2 রকম বারের ল্যাপিং হয়ে যায়, ঠিক আছে, তাহলে বড় বারের এরিয়া, বড় বারের ডায়ামিটার নিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। সো এখানে এ বি হবে বার এরিয়া, এফ ওয়াই কে এস আই ইউনিটে বসাইতে হবে না, পিএসআই ইউনিটে বসাইতে হবে। মনে করো 60 কেএসআই দেওয়া আছে, বসাইবা 60,000 পিএসআই, এফসি প্রাইম 3000 পিএসআই, এভাবে। দ্বিতীয় ফর্মুলার ভিতরে এখানে হচ্ছে ডিবি, এটা হচ্ছে বার ডায়ামিটার, আর এফ ওয়াই বসবে পিএসআই ইউনিটে, আর কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টই। তাহলে ল্যাপিংটা জেনে গেলা যে কতটুকু ল্যাপিং লেংথ দিতে হবে। স্যার, হ্যাঁ স্যার ল্যাপিং লেন্থ যদি 20 মিলির জন্য যতটুকু আসবে, তাহলে 16 মিলির জন্য মানে বড়টাই ল্যাপিং লেন্থ যেটা আসবে ওইটাই ছোটটার ক্ষেত্রে একই হবে? না না, ছোট বারের ক্ষেত্রে এক হয় কিভাবে? ছোট বার তা তুমি যদি তুমি যদি দুইটা 16 মিলি বারের ল্যাপিং করো, তাহলে সেই অনুযায়ী তারটা হবে, আর দুটা 8 নম্বর বারের ল্যাপিং করলে সেই অনুযায়ী ওটা হবে। তবে একটা 8-এর সাথে একটা 6-কে যদি ল্যাপিং করা হয়, তাহলে 8 নম্বর বারের ল্যাপিং লেন্থ যেটা হবে সেটাই প্রযোজ্য হবে। ও আচ্ছা, ঠিক আছে। যাক, তোমরা ল্যাপিং লেন্থ জানলা, ল্যাপিং এ যে টাই বার গুলো দিব তার স্পেসিং ও জানলা। এখন আসো, এটাই কিন্তু আসলে তোমার আমরা যেটা দেখালাম, আসলে এই যে স্পেসিং, ল্যাপিং, এবং এটাই কিন্তু আসলে ল্যাপিং টাই। 3 রকম স্ট্রাপ ছিল, একই হুবু এখানে 3 রকম টাই আছে। তো ল্যাপিং টাই, ল্যাপিং স্ট্রাপ হুবু সেম দেখাই দিলাম। এখন আমরা তিনটার কমন আলাপ করতেছি, নিচে ট্রান্সভার্স রেইনফোর্সমেন্ট নামে পরিচিত। তো ট্রান্সভার্স তার মানে ট্রান্সভার্স কখন হয়? নিশ্চয় একটা লঙ্গিটিউডিনাল কিছু আছে সেখানে। লঙ্গিটিউডিনাল মানে লেংথ বরাবর যদি কোনো বার থাকে, তার অপোজিট ডিরেকশনে যদি কাউকে বসাও ভার্টিক্যাল করে, তাহলে সে হয়ে যায় ট্রান্সভার্স ডিরেকশন, মানে 90 ডিগ্রিতে। তো যেহেতু আমরা টাইগুলিকে মেইন বারের ভার্টিক্যালি করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসাই, সেই জন্য সকল টাইকে বা সকল স্ট্রাপকে আমরা জেনারেল ভাষায় ট্রান্সভার্স বলি।
এখানে স্ট্র্যাপ আছে, আবার তাকে বলতেছে আমরা ট্রান্সভার্স রেইনফোর্স। কেন স্ট্র্যাপ গুলি এখন আর একই নামে নাই, টাই একই নামে নাই, সিসমিক টাই, রেগুলার টাই, তারপর কি আর আছে কি টাই, ল্যাপিং টাই। তো সবগুলোকে কমন ভাষায় আমরা ট্রান্সভার্স বলতেছি। প্রথমেই আসবে তোমার সিসমিক টাই। ফার্স্টেই আমরা বলবো যে ফার্স্টে এখানে তোমরা ইচ্ছা করলে তোমাদের হার্ড কপিতে লিখতে পারো, এটা হচ্ছে সিসমিক। সিসমিক সিসমিক টাই আর সিসমিক স্টারাপ গঠন প্রণালী সেম, খুব সেম। মাঝে আমরা যেটা ওখানে ক্রস টাই দিতাম, এখানে আমরা ক্রস টাই দিতে পারি। এবং সিসমিক স্টারাপে তোমরা দেখছো আরো 2 রকমের ভাবে বানানো যায়। ওইটা বসাতে গিয়ে অনেকে সমস্যা ফেস করে এবং বানাতেও সমস্যা ফেস করে, সহজটা দেয়। তো সিসমিক স্টারাপের গঠন প্রণালী এটা সেম। Such reinforcement মানে seismic tie is provided as closed hoop for tight column or circular hoop for spiral column. সোজা কথা, যখন আমি স্পাইরাল কলাম করব তখন আমার ইয়াগুলো এরকম হবে, এটা হলো সার্কুলার হুপ। আর যখন আমি টাইট কলামে দিব তখন ক্লোজড হুপ। তোমরা জানো যে ক্লোজড হুপ শব্দটা স্পেশালি ব্যবহার করা হচ্ছে যে 135 ডিগ্রি হুপ থাকবে, এটা তো কমন, প্লাস এক্সটেনশনটা হবে 6 ডিবি অর 3 ইঞ্চি। রেগুলারে কিন্তু এটা 3 ডিবি অথবা 3 ইঞ্চি। স্যার এটা কি বিমের ক্ষেত্রেও? হ্যাঁ সেম, বললাম তো হুবহু সেম, একই জিনিস। হালকা দু একটুকু ফর্মুলা বাদ দিলে বিমেও যা কলমেও তা তোমরা নিজেরাই দেখলে। এখানে দেখতে পাইতেছে যে তোমার বাহিরে যে এই যে এটা আমি যদি দেখাই, এই যে ঘুরতেছে 135 ডিগ্রিতে, ঘোরার পরে এক্সটেনশনটা 6 গুণন টাই বা ডায়া অথবা মিনিমাম 3 ইঞ্চি। তদ্রুপ ভাবে বাইরে থেকে ওই পাশ থেকে ঘুরে এসে সে যখন ঘুরলো 135 ডিগ্রি, এই যে এক্সটেনশন দেখতে পাচ্ছ অনেক লম্বা, এই সোজা অংশটুকুই বলা হয় এক্সটেনশন, 6 ডিবি অর 3 ইঞ্চি। নর্মালি এটা 3 গুণন থাকে, আর্থকুয়েকের ক্ষেত্রে এটা 6 গুণন। প্লাস অতিরিক্ত তুমি ক্রসটা ইউজ করতে পারো অথবা আরেকটা ক্লোজ ডুবো এরকম করে দিতে পারো তোমরা, যেটা আমরা বিমেও দেখাইছি, এটা বিমেও সম্ভব। এই যে, তবে বিমে এটা দেয় না, কারণ বিমে বসাতে সমস্যা, সেখানে সবাই কিন্তু এরকম ক্রসটাই দেয়, যার একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি আর একটা অ্যাঙ্গেল 135। কিন্তু কলামে সাধারণত দুইটা দুইটা টাই একসাথে বসানো সম্ভব, যেটা তুমি ছবিতে দেখতে পাচ্ছ তোমরা যে বসানো হয়েছে এখানে। এটা কিন্তু সিসমিক টাই। বিমে আমরা সিসমিক স্ট্র্যাপটা বসিয়েছি, তোমাদের নিশ্চয় খেয়াল আছে যে কলামের 2 ফেস থেকে টোয়াইস এইচ হচ্ছে বিমের টোটাল ডেপথ, এর ভিতরে বসাইছি। বাম পাশের কলাম থেকে ডান পাশের কলাম থেকে 2 কলামের ফেস থেকেই এই টোয়াইস করে বসানো হয়েছে। তাহলে কলামে কি হবে? কলামেও কিন্তু তাই। কলামে এখানে 2 বিমের ফেস থেকে, কলামে কি হবে 2 বিমের ফেস থেকে, উপরের বিম আর নিচের বিম। নিচের বিম তো ফ্লোরের সাথে, উপরের বিম সিলিং এর সাথে। এই দুমের ফেস টু ফেস আমরা বসাবো ফেস থেকে, ওইখানে যেমন টোয়াইস এইচ, এখানে টোয়াইস এইচ না
ওরা বলতেছে ঠিক আছে, উপরে বিমের ফেস থেকে আর নিচের বিমের ফেস থেকে তোমরা যে লেংথ জুড়ে সিসমিক টাই বসাবা সেটার নাম হচ্ছে সিসমিক লেংথ, যেটা সিম্বল হচ্ছে ছোট হাতের এল নট। তিনটা মান আছে, তুমি বড়টা নিবা। প্রথমটা হচ্ছে যে 1/6 ক্লিয়ার স্প্যান অফ দি কলাম। ক্লিয়ার স্প্যান অফ দি কলাম বলতে বোঝায় যে সিলিং এর যে বিম ওটার বটম ফেস থেকে ইমিডিয়েট নিচে যে ফ্লোরের বিম আছে কলামের সাথে, ওটা টপ ফেস ফেস টু ফেস দূরত্ব হচ্ছে ক্লিয়ার স্প্যান অফ দ্য কলাম। এটা খেয়াল রাখতে হবে সবাইকে। সেকেন্ড হচ্ছে টোটাল ডেপথ অফ দি কলাম। কলাম যদি রেক্টেঙ্গুলার হয় তাহলে বড়টাই হবে তার টোটাল ডেপথ। আর একটা কনস্ট্যান্ট ভ্যালু 18 ইঞ্চি। এই তিনটার ভিতরে বড়টা যদি নাও তাহলে পেয়ে যাবা এল নট। এবং বিমে এল নট মানে হচ্ছে বিমে ছিল এটা কি টোয়াইস এইচ, ওটার এল নট ছিল টোয়াইস এস, সিম্পল ফর্মুলা। আর কলামে কিন্তু এল নটের তিনটা ফর্মুলা আছে, পেয়ে যাবা। হয়ে গেল। বিমে তোমার মনে আছে যে টোয়াইস এস পর্যন্ত তো সিসমিক স্ট্রাপ বসাবো, কিন্তু তার যে স্পেসিং কত সেটা বের করছিলাম। এখানেও এল নট করে করে উপরে এবং নিচে আমরা সিসমিক টাই বসাবো, কিন্তু তার স্পেসিং লাগবে না, এখানে সেই স্পেসিং আছে। এটা না জানলেও চলবে, তবে কম্পালসারি এইটা আর এটা ইউজ করতে হবে। 1/4 গুণন লিস্ট মেম্বার ডাইমেনশন। 1/4 গুণন হচ্ছে কলামে যদি রেক্টেঙ্গুলার হয় ছোটটা নিবা। আরেকটা ফর্মুলা আছে 6dB। 6dB, তো ডিবি হচ্ছে বার ডায়ামিটার। ডিবি হচ্ছে বার ডায়ামিটার। বাস এই দুটা বের করে তোমার ছোটটাই হয়ে যাবে তোমার সিসমিক স্টেরাপের কি স্পেসিং। তাহলে ল্যাপিং জানলাম এবং তার স্পেসিং ও দেখা আসলাম। স্যার এটা কি মেইন বারের ডায়ামিটার হবে? কোনটা? 6 dB যে স্যার এটা? হ্যাঁ, ডেফিনেটলি। নাও ল্যাপিং স্ট্র্যাপের আমরা এবং সিসমিক ল্যাপিং টাই এবং সিসমিক টাই দুইটার গঠন প্রণালী ল্যাপিং স্ট্র্যাপ সিসমিক স্ট্র্যাপের হুবহু এক। সুতরাং গঠন প্রণালী যেমন শুনতা সাইডেরটাকে বলা হয় ক্লোজড হুপ, মাঝের গুলি বলা হয় ক্রস টাই। ওখানেও আমরা যেভাবে দেখাইছি ক্লাসে যে কিভাবে তুমি ক্রস টাই বসাবে, যদি দেখো যে একটার পর একটা বসাইতে হইতেছে তাহলে কিভাবে বসাবা, প্রতিটাতেও যদি লাগে তাহলে প্রতিটাতে বসাবা, বা বসানোর সিস্টেম এখানেও হুবহু সেম হবে, দেখতেও সেম, শুধু সিসমিক টাই নামে পরিচিত। এবং এখানের স্পেসিং গুলি এটা ইউজ করতে হবে। ল্যাপিং এর ক্ষেত্রে ওটাও ক্লোজড হুপ, তার মানে এক্সটেনশন হচ্ছে 6 dB বা 3 ইঞ্চি, হুক হচ্ছে 135, বাট মাঝে কোনো ক্রস টাই থাকবে না, তার নাম ল্যাপিং টাই। এবং তারও আমরা স্পেসিং দেখলাম। হাতের হলো কে তাহলে? হাতের হলো রেগুলার টাই। এরা কখন ইউজ হবে? যদি সিসমিক টাই ইউজ করলাম দুই সাইডে, ল্যাপিং যদি লাগে তাহলে ল্যাপিং টাই দিলাম, এরপর হাতে যদি কোনো লেংথের জায়গা থাকে ওই জায়গায় আমরা রেগুলার টাই বসাবো। সেম কিন্তু আমরা বিমেও করছিলাম। যদি এমন হয় যে ল্যাপিং নাই তাহলে তো হিসাব পরিষ্কার, দুই পাশে দুই জন পর্যন্ত সিসমিক টাই বসানোর পর বাকি যে জায়গা থাকবে প্রতি জায়গায় কি বসাই দিব? রেগুলার টাই। রেগুলার টাই বা রেগুলার স্ট্র্যাপ সেম। রেগুলার স্ট্র্যাপ কি? ক্লোজড হুক, কিন্তু তার যে হুক 135 ডিগ্রি ঠিক আছে, কিন্তু এক্সটেনশন 3 dB বা 3 ইঞ্চি, মানে অনেক হাফ হয়ে গেল লেংথটা। সেম জিনিস কিন্তু টাইতেও প্রযোজ্য হয়ে যাবে। এবং এই যে এটা তোমরা পাশে লিখেই রাখতে পারো যে এটাই হচ্ছে তোমার রেগুলার টাই। রেগুলার টাই তোমাদের হার্ড কপিতে REUG রেগুলার টাই। এবং এই টায়ার ল্যাপিং এটার যে স্পেসিং তোমরা দেখতে পাচ্ছ যে স্পেসিং 6 dB আর 6 ইঞ্চি, এই দুটার মধ্যে ছোটটা। আবার বিমের ক্ষেত্রে কিন্তু রেগুলার স্ট্রাপের একটা ফর্মুলা ছিল D/2। এখানে ডি হচ্ছে বিমের এফেক্টিভ ডেপথ,
আর এখানে কিন্তু রেগুলার টাইপ দুইটা ফর্মুলা, এই দুইটার মধ্যে যেটা ছোট সেটা নেবে। তারপর তোমাদের বিমের অঙ্কের কথা মনে আছে লাস্ট ক্লাসে, যে আমরা একটু যদি ফিডব্যাক করি, আমরা বলেছি যে তোমার এটা না, আমি উপরটা দিয়ে বেস্ট হয় বুঝাতে, ক্রসটাই দিয়ে বুঝাই। আমরা বলেছি যে ক্লাসে যখন অঙ্ক করলাম তখন, যে দেখো একটা স্টেরাপ যখন বলি তখন কিন্তু তার দুইটা লেগ, রাইট অ্যান্ড লেফট, দুইটা লেগ, এবং রাইট লেগ এই শিয়ার ফোর্স এবং লেফট লেগ এই শিয়ার ফোর্স, এবং দুই শিয়ার ফোর্সের ডিরেকশন কিন্তু তোমরা জানো ভিন্ন, এবং এর সিম্বল ভি, মেকানিক্স অফ সলিডে পড়ছো। স্ট্রাপ আমরা একটা ইউজ করতেছি, কিন্তু একটা স্ট্রাপ দুই কাজ করতেছে, দুই জায়গায় দুই কাজ, তার মানে তার দুই জায়গায় ইউজ হচ্ছে। এখন যেই জায়গায় ইউজ করে সেই জায়গাটাই তো রেইনফোর্সমেন্ট, এবং রেইনফোর্সমেন্ট কি ইউজ করে সেটা তার ক্রস সেকশনাল এরিয়া দিয়ে হিসাব করা হয়। তাহলে রাইট সাইড যদি ইউজ হয় তাহলে তার ক্রস সেকশনাল এরিয়া নিব, লেফট সাইড যদি ইউজ হয় তারটাও নিব। যদি আমি বলি একটা 4 নম্বর স্টেরাপ, তাহলে কাজ করতেছে তার কতটুকু এরিয়া, লেফটের এরিয়া 0.22, রাইটের এরিয়া 0.22, তাহলে তার কাজ করতেছে টোটাল এরিয়া এখানে এ ভি। খেয়াল করছো, এ ভি, দুইটা লেগের এরিয়া, প্রতিটা লেগের এরিয়াকে আমরা বার এরিয়া বলি সোজা কথা, সে সাধারণ কথায়, এই যে টোয়াইস এ বি, এটার এরিয়া হচ্ছে 0.22, 0.20, এটার হচ্ছে 0.20, তার মানে 2 ইন্টু 0.20, তার মানে 0.40। এই যে আমি শব্দটা দেখাইলাম, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ছোট হাতের বি, এটা হচ্ছে বড় হাতের বি। এই যখন আমি এর সাথে বড় হাতের বি বলবো তখন বোঝানো হয় যতগুলো লেগ থাকবে সবগুলোর সমষ্টিগত এরিয়া। আর যখন আমি ছোট হাতের এ বি বুঝাইতেছি তখন এক একটা লেগের ইন্ডিভিজুয়াল এরিয়া। এখন তোমরা বুঝতেই পারতেছো যে এই জায়গায় তিনটা লেগ আছে, তার মানে তিনটার এরিয়াকে যোগ করলে আমি যা পাবো সেটা আমি এই সিম্বল দিয়ে প্রকাশ করব। এখন আমার প্রশ্ন, আমরা তো আর চট করে একে বসাই না, আমরা কিন্তু নর্মালি একটা স্ট্র্যাপই বসাই, যেটা হচ্ছে এইটা। এখন একে বসাবো, একটা বসাবো না দুইটা বসাবো না তিনটা বসাবো, আগে তো জানতে হবে যে আমার কতটা বসাতে। তো আমরা একটা অঙ্ক করে দেখাইছি হিসাবটা, যে কেমনে এই এক্সট্রাটাই কয়টা লাগতেছে সেটা হিসাব করা। এখানে আমার বিম কিন্তু লম্বলম্বী ভাবে বসানো কলামের, সুতরাং তার 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 দেখা কিন্তু যে কোনো একটা সাইড এভাবে দেখলো যা, এভাবে দেখলো তা, কারণ যেভাবেই দেখো তার উইডটাই কিন্তু ক্রস হয়। কিন্তু কলাম তো তা না, কলাম তো দাঁড়ায় আছে এরকম ঠায় সোজা, কলাম কিন্তু দাঁড়ানো। 3 ডাইমেনশনাল যদি করো, তুমি যদি একদিক থেকে দেখো আরেকজন কিন্তু আরেক দিক থেকে দেখবে। মনে করো কথার কথা, এটা 16 ইঞ্চি, এটা 12 ইঞ্চি, তুমি এদিক থেকে দেখলা, তুমি এদিক থেকে যদি দেখো কাকে কাকে দেখবা, মনে করো একে দেখবা, একে দেখবা, আর মনে করো মাঝে একটা বসানো একে দেখবা। তাহলে তুমি যদি বলো, আমি যদি বলি এর শেয়ার এরিয়া কত, তখন বলবা স্যার 3 গুণন এ বি, ছোট হাতের বি। আর যে এখান থেকে দেখতেছে ও বলবে স্যার এ তো মাত্র দুইটা, কি এই যে একটা, এই যে একটা, 2 গুণন এ বি। এর অর্থ বিমে যে ঝামেলাটা ছিল না কলামে, সেই ঝামেলাটা রয়ে যাচ্ছে। কিন্তু বিমে তুমি এক ডিরেকশনে তাকাইতেছো, সমস্যা নেই, কলামে এখন 2 ডিরেকশনে তাকাইতে হবে। এই তো ডিরেকশন গুলিকে আমরা যদি এদিকে তাকাই, কে বলতে পারবা এদিকে তাকালে লং হবে না শর্ট ডিরেকশন হবে, কোনটা? তুমি যদি এইভাবে তাকাও, এটা কি লং ডিরেকশন না শর্ট ডিরেকশন? হ্যাঁ, আর এটা শর্ট ডিরেকশন। শর্ট ডিরেকশন। ওকে। আর কেউ মানে লং স্যার, হ্যাঁ, স্যার লং। কেন লং বললা? এদিক থেকে দেখতে স্যার আমরা 16 পাশে ওইটাও দেখতেছি স্যার। হ্যাঁ, মানে তোমার চোখ কিন্তু দৃষ্টিটা এখান থেকে এই পর্যন্ত, ঠিক জি না? স্যার, জি স্যার। হ্যাঁ,
লং ডিরেকশন, তার মানে লং ডাইমেনশনের দিকে তাকাইতেছে। মানে কেউ যদি কনফিউজড হও যে আমার লং ডিরেকশন শর্ট ডিরেকশন ধরতে কনফিউজড হয়ে যাচ্ছে আমি বারবার, তাহলে একটা জিনিস মনে রাখবা, লং ডিরেকশন যখনই বলবে তখন তার লং সাইডের দিকে দৃষ্টি দিবা। আর যদি দৃষ্টি লং সাইডের দিকে দাও তাহলে এটাই লং ডিরেকশন, বাস ঝামেলা শেষ। যাক, তার মানে কলামে আমরা এই কাজটাই দুই ডিরেকশনে করব। বিমে তো একটা ফর্মুলা দিয়ে ঝামেলা মিটাই দিছিল, ঝামেলাই শেষ হয়ে গেছিল। সেই ফর্মুলাটা তোমাদের আমি দেখাইছি যে ক্লাসে, এস ইকুয়াল টু ছিল ফাই, খেয়াল করতেছে ওই যে এ ভি শব্দটা ভিতরে বসছে, এই যে এফ ওয়াই ডি ডিভাইডেড বাই ভি ইউ। নাও এটা তো শেয়ার ফোর্স আসতেছে, টোটাল শেয়ার ফোর্স যার জন্য স্টারআপের দরকার, এটার মান আমি জানি। আর যা যতগুলো স্টারআপের ট্যাঙ্ক দরকার তার টোটাল কম্বাইন্ড এরিয়া এই এখানে বসে আছে, এই হলো আমার আননোন। আমরা করেছি কি ফর্মুলা থেকে কেটটা এনে বের করে আনছি, বের করার পর ভি ইউ গুণন এস ডিভাইডেড বাই ফাই এফ ওয়াই ডি, এখানে বাকি সব জানা ছিল, তখন এ বেরিয়ে গেছে। এ হচ্ছে যতগুলো লেগ দরকার তার কম্বাইন্ড এরিয়া। আমি পাইলাম মনে করো 0.33 ইঞ্চি স্কোয়ার এবির মান, কিন্তু আমি বসাইছি 3 নম্বর স্ট্রাপ যার দুইটা লেগ আগেই বসে আছে, এরিয়া কত 0.22। এখন লাগতেছে টোটাল যতগুলো লেগ তার টোটাল এরিয়া ছিল 0.33, আছে দুইটা লেগ যার এরিয়া 0.22, বিয়োগ করে দেখলাম 0.11 দরকার অতিরিক্ত, তার মানে আরেকটা 3 নম্বর ক্রসটাই বসাই দিলে হয়েছিল, অথবা যাই আসে ততটা বসাই দিত। এটা ভেরি সিম্পল হিসাব ছিল বিমে। কলামে এরকমও ফর্মুলা আছে, বাট ফর্মুলা দুইটা ফর্মুলা সেম জিনিস, খালি ফর্মুলাতে বসাবো। এই মেকানিজম তুমি যদি জেনে যাও তাহলে আর কোনো সমস্যা নাই, আর না জানলে জন্মের টাইট। এই ফর্মুলাটা আছে এই জায়গায় যেখানে আমরা শুরু করছিলাম ট্রান্সভার্স রেইনফোর্সমেন্ট, নিচে আমরা তখন এটা দেখাই নেই, এখন দেখাচ্ছি। দুইটা ফর্মুলা, এফ সি প্রাইম জানি, এফ ওয়াই এইচ, এইচ কে এতটা চিন্তার কোনো দরকার নাই, এইচ হচ্ছে হুপ শব্দটা থেকে আসছে। হুপ বলতে বোঝাচ্ছে যে তুমি যে টাইটা ইউজ করতেছো তার ইল স্ট্রেংথ, ওটা তো 60,000। তার মানে এফ ওয়াই এইচ জানা, এজি তোমরা জানবা, কলামের ডাইমেনশন যদি 12-16 হয়, 12 আর 16 গুণ করলে এজি। আর এসিএইচ এটাও তোমরা জানবা। এখন আমরা এসিএস টা কি, এইচসি-টা কি এটা দেখবো। আর এস নট হচ্ছে স্পেসিং, সিসমিক স্টারআপের যে স্পেসিং যেটা আমরা বের করব ফর্মুলা দিয়ে, ওই যে দেখাইতেছিলাম ওটার স্পেসিং, সুতরাং ওটা আমাদের জানা থাকবে। অজানা আসতেছে এসিএস আর এই শব্দটা, বা এটা কি ভালো করে দেখো কি মিন করতেছে। এসি ক্রস সেকশনাল ডাইমেনশন কলাম কোর মেজার্ড সেন্টার টু সেন্টার অফ দি হুপ রিইনফোর্সমেন্ট, এর অর্থ আমি এখান থেকে দেখাই। এখন এসএসসি হবে কলাম যদি রেক্টেঙ্গুলার হয়, আর হাই রেজের ক্ষেত্রে ডেফিনেটলি কলাম রেক্টেঙ্গুলার, হাই রিক্স এর ক্ষেত্রে তাহলে উইথ বিসি মানে উইথ ইনটু কি ডেপথ। কলামের এরিয়া যদি আমি এজি বলি তাহলে তুমি বের করবা বি ইনটু সি, সরি বি ইনটু এইচ, কিন্তু আমার এখন কলামের হচ্ছে এ সি কোর, কার হুপের, এইচ মানে হুপ, সি মানে কোর। এখন আমাকে বলতে দেখো সেন্টার টু সেন্টার অফ দি হুপ, দেখো আমি আগে এখন এটা সমান হবে বি সি গুণন এইচ সি। দেখো আমি এসি বের করতেছি লম্বাটা থেকে, এই যে এর হুপ দেখো, এই যে আমি লাল কালি দেখতেছি, এই যে হুপ এর সেন্টার থেকে এই যে এর সেন্টার, তার মানে বের করবা কিভাবে, কে বলতে পারবা? এসসি বের হবে কিভাবে, কে বলতে পারবা? স্যার হুম। কলামের টোটাল ডাইমেনশন থেকে করব। টোটাল না টোটাল ডাইমেনশন না, টোটাল ডেপথ থেকে। হ্যাঁ স্যার, ডেপথ থেকে দুই পাশের কাভারিং আর হচ্ছে টাইবারের হাফ ডায়া বাদ দিব। দ্যাটস গুড, রাইট, সুন্দর হয়েছে। এই দেখো এইচসি সমান তোমার টোটাল যে ডেপথ, এইচ থেকে বাদ দিতে হবে ডেফিনেটলি, দুইটা কভার তো আগেই বাদ যাবে, তো দুইটা কভার
আমি যদি ডাইরেক্টলি লিখেও ফেলি সেটা হচ্ছে তোমার 1.5, কিন্তু এটা যেহেতু সেন্টার থেকে হিসাব, এই পাশ থেকে হাফ ডায়া আর ওই পাশ থেকে হাফ ডায়া মাইনাস 2 ইন্টু তোমার টাই বারের ডায়া। তো টাই বারের ডায়া যদি ডিবি লিখি ডিভাইডেড বাই 2, তাহলে এসি। তো এখন তো পরিষ্কার বুঝতেই পারতেছো বিসি কিভাবে বেরোবে, যে টোটাল বি থেকে বাকি কি কমন থাকবে যা আমরা এখানে লিখছি, এইচ এর জায়গায় শুধু বি বসবে। ভেরি সিম্পল। নাও নিচে আরেকটা ছিল বিসি আর এসসি। ও সরি, বিসি আর এসসি তো হিসাব দেখাই দিলাম। এই যে এসসি বলো আর বিসি বলো যাই বলো, এটা হিসাব বুঝে ফেলছো, এসসি কিভাবে হিসাব করতে হবে অথবা বিসি যদি বলি কিভাবে হিসাব করতে হবে, আর এসিএস কিভাবে। সো এই হলো তোমার পয়েন্টটুকু। এখন আমরা একটা অঙ্কতে দ্রুত দেখাই দিলে, এটা তো থিওরির গুলো মানে কনসেপ্টটা ক্লিয়ার করতেই সময় যাবে, অঙ্ক তো বাস জাস্ট মিনিটের ব্যাপার। আমরা এখন অঙ্কতে ঢুকতেছি, তোমরা এখানেও দেখতে পাচ্ছ যে বিশাল ব্যাপার। ডিজাইন প্রবলেম আমরা বিম টেস্ট তো শেষ, সেম। স্যার কলামেরও টাইবারও তো আমাদের L/4 এ ইয়া হবে নাকি স্যার? কি হবে? মানে টাইবার গুলো মানে ডিস্ট্রিবিউশন হবে কেন L/4 শব্দটা কোত্থেকে আসতেছে? মানে আমরা তো বিমের দেখাইলাম না, বিমেও তো L/4 বলে কিছু নাই। বিমে দুই সাইডে সিসমিক স্টেপ টোয়াইস করে, এখানে এল নট আর এল নট এর 3টা ফর্মুলা আছে, সেখান থেকে বের করবো আমরা। ও আচ্ছা আচ্ছা। ওকে, কলাম দেখতে পাইতেছে একটা কলাম, এবং সেই কলাম 12 ফিট হাইটের একটা কলাম, বেসমেন্টে আছে দেখে, বিল্ডিংটা 25 তলার, এবং কলামের ডাইমেনশন তোমরা দেখতে পাচ্ছ 24 বাই 52 ইঞ্চি, বিশাল ডাইমেনশন, মানে বেসমেন্টে 25 তলা বিল্ডিং, বা এটা তো হবেই, বুঝাই যায়। তো কলামগুলি দেখতে তখন ওয়ালের মতন মনে হয় আর কি। তাহলে কলামের ডাইমেনশন, দিস ইজ দ্য বি এন্ড দিস ইজ এইচ, এবং 10টা বার 10 সুতার বার 60, 60টা 10 সুতার বার বসানো হয়েছে। প্রত্যেকটা বিম 16 ইঞ্চি বাই 8 ইঞ্চি, তার মানে বিমের ডেপথ হচ্ছে 18 ইঞ্চি। এটা লাগবে তোমার ওই ক্লিয়ার স্পান অফ দি কলাম বের করতে, কারণ উপরের বিমের তলাদেশ থেকে আর নিচের বিমের সারফেস, এই দুটো ফেস টু ফেস হচ্ছে তোমার ক্লিয়ার স্পান অফ দি কলাম। কলামের তোমার বিমের ডেপথটা লাগবে তখন বিল্ডিং হাইট থেকে। বিল্ডিং হাইট কত, মানে ফ্লোর হাইট হচ্ছে 12 ফিট, এই 12 ফিট থেকে বের করতে হবে তখন। এফসি প্রাইম 4 FY 60 কোড বলতেছে যে চেক করো সিসমিক রিকোয়ারমেন্ট, এর অর্থ ম্যাটেরিয়াল প্রপার্টিজ ঠিক আছে কিনা, কলামের ডাইমেনশন ঠিক আছে কিনা, কলামের স্টিল রেশিও ঠিক আছে কিনা। সেকেন্ড বলতেছে যদি ল্যাপিং লাগে তাহলে ল্যাপিং লেংথটা বের করে দাও। তারপর 3 নম্বরে বলতেছে যে এই যে 3 রকম যে টাই নিয়ে এত আলাপ আলোচনা করতেছো, সেই 3 রকম টাই কিভাবে বানানো হয় সেটা বলো, এবং 3 রকমের টাই কত দূর লেংথ জুড়ে দিব, 3 রকমের টাই কত স্পেসিং জোরে দিব, এই 3টাকে হচ্ছে এই ডিজাইন কথা বলতেছে। এবং টাই ওরা বলে দিছে 5 সুতার, না বললে ধরে নিতে হবে। তো প্রথমেই আমরা দেখাইতেছি, দেখো বিমের মতনই ম্যাটেরিয়াল প্রপার্টি চেক। বিমে কোড বলতেছে 3000 PSI নিচে ঢালাই করা যাবে না, আমাদেরটা ঢালাই হচ্ছে 4000 দিয়ে, তার মানে ওকে। কোড বলতেছে যে 60,000 এর উপরে বা নিচে নামা যাবে না, আমাদের অঙ্কে হতো 60,000, তার মানে ম্যাটেরিয়াল প্রপার্টিস ওকে হয়ে গেল। ডাইমেনশন দিয়ে কোড বলতেছে দেখো তুমি যে কলামটা ইউজ করবা তার উইথ ডেপথ রেশিও 0.4 হতে হবে, সো আমার উইথ আমার ডেপথ রেশিও কিন্তু 0.46, তার মানে ওকে। কোড বলতেছে যে তুমি যে কলামটা দিবা তার মিনিমাম উইথ 12 ইঞ্চি হতে হবে, আমার 24, ওকে। তার মানে এরপরে আসো রেশিও, এটা হলো 1 নম্বরের উত্তর করতেছে আমরা। কোড বলতেছে রো মিনিমাম 1% হতে হবে, রো ম্যাক্স 6% হতে হবে, তো আমরা দেখি আমাদের কত পার্সেন্ট আছে। সো আমরা রোজি বের করি, তোমরা এই ফর্মুলা জানো, AST বাই AG। AST হচ্ছে তোমার 60টা 10 নম্বর, প্রতিটা 10 নম্বরের এরিয়া 1.27। সেই ক্ষেত্রে মনে করো AG 24 × 52, একে রেজাল্ট আসতেছে 0.0610, প্রায় হালকার জন্য উপরে গেছে, ইজ ওকে।
0.06 থাকতে হবে, আমার 0.06 একটু বেশি আছে, যে 6% হালকা বেশি, বাট ইট ইজ ওকে। রো ম্যাক্স ওকে আছে, রো ম্যাক্স যদি ওকে হয়, রো মিনিমাম ড্যাম শিওর ওকে। কেউ যদি বলে যে আমার মিনিমাম 2টা লাগবে আর ম্যাক্সিমাম 6টা দিতে হবে, এন্ড তুমি দেখলা যে ম্যাক্সিমাম 5টা আছে, তুমি কি চেক করবা যে মিনিমাম যে 2টা বলছিল ওটা আছে কিনা? তো বুঝাই যায় তো আছে। তো ওই জন্য আমরা রো মিনিমামের চেক এখানে নাই। তাহলে 1 নম্বরের যে উত্তর ছিল যে চেক করো সিসমিক রিকোয়ারমেন্ট, শেষ। 2 নম্বর বলতেছে যে তুমি যদি ল্যাপিং লাগে তাহলে ল্যাপিং লেংথটা বের করে দাও, ওই যে আমরা বের করে দিতেছি। আমার প্রত্যেকটা বার কত? 10 সুতার, ওকে, এবং কলামের যে ল্যাপিং লেংথ সেটা 1.3 এলডি। তো আমার কাজ কি? এলডির 3টা ফর্মুলা লিখো। 0.04, AB হচ্ছে 10 নম্বর বারের এরিয়া 1.27, 60,000, 4,049। সেকেন্ড ফর্মুলা ডিবি, তোমার 10 নম্বর বারের ডায়ামিটার এবং এরিয়া কিন্তু 10 নম্বর বারের ডায়ামিটার এবং এরিয়া সেম, যতদূর সম্ভব আমার মনে আছে। দেখো একটু চেক করে দাও 10 নম্বর বারের এরিয়া 1.27 কিনা, এটা একটু চেক করে নিও অবশ্য। ওকে, এটা তো 10 নম্বর বারের ডায়ামিটার 1.27, মানে 10/8, 60,000। এখানে আসলে 31, কনস্ট্যান্ট আরেকটা মান 12, বড় হচ্ছে 49, কিন্তু তার 1.3 গুণ নিতে হবে, তাহলে তুমি ল্যাপিং লেন্থ পেয়ে যাবা। এবং ল্যাপিং লেন্থ বসানোর সময় কোড যেটা বলছে পাশাপাশি দিতে পারবা না, দিলে জিগজাগ আকারে দিবা, আর যদি পাশাপাশি না থাকে তাহলে তো দিয়েই দিবা। ফিনিশ। 2 নম্বর। আমি তো বললাম এটা মানে জানতে যত সময় লাগে করতে মিনিটের ব্যাপার। 3 নম্বর বলছে এই যে তুমি 3টা টায়ার কথা বলতেছো, 3টা টায়ার গঠন প্রণালী বলো এবং কত সুতা নিতেছো। 5 সুতা দেওয়া আছে, 5 সুতা। স্পেসিং বের করে দাও। ফার্স্টে আমরা স্পেসিং বের করতেছি, যে সিসমিক টাই সেই স্পেসিং যেখানেই বসায় তার স্পেসিং প্রথমটা হচ্ছে মিনিমাম ডাইমেনশন অফ দি কলাম, তার মানে উইথ কি মিন করতেছে 24/4/6। সেকেন্ডটা বলতেছে যে 6 ডিবি। দেখো মেইন বারের যে তোমার 2 রকম যদি বার ইউজ করো তাহলে ছোটটা নিবা, আমাদের তো একই 10 সুতার, তো আমরা 10 সুতার ডায়ামিটার নিচ্ছি 1.27, 7.5। দেখো সিসমিক স্টেরাপের আমরা কিন্তু অলরেডি স্পেসিং পেয়ে গেলাম। গঠন প্রণালী ক্লোজড হুপ উইথ ক্রস টাই, closed hoop with 135-degree hook plus extension 6 dB or 3 inch প্লাস ক্রস টাই। এটাই হচ্ছে সিসমিক টাই, যেভাবে আমরা বিমে শিখছি। এখন বের করে দিতে হবে যে সিসমিক টাই কত ল্যাং জুড়ে বসাবা, অথবা সিসমিক টাইয়ের ভিতরে ক্রস টাই লাগবে কিনা সেটার হিসাব এখন দেখো এখানে করতেছে। এটা একটু কেয়ারফুলি তোমাকে এটা দেখতে হবে। কিন্তু দেখো শর্টটা বুঝলে লংটা একই। তো আমি শর্টটা দেখাচ্ছি। এখানে আমার এটা আঁকা নাই, কিন্তু আমি একটা মনে করো আঁকতেছি একটু ইয়ে করে। তো সামথিং লাইক দ্যাট, মনে করো এটা 52 ইঞ্চি আর এটা 24, এবং এই যে ক্লোজড হুপটা আঁকতেছি, এখনো কিন্তু আমরা জানি না যে ক্রসটা কয়টা লাগবে, এবং ভিতরে বার কিন্তু 60। ওকে, ক্লোজড হুপ আঁকা হয়ে গেছে। আমি শর্ট ডিরেকশন, এই যে শর্ট ডিরেকশনে তাকালে তুমি দেখতে পাইতেছো তোমার 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 পরিষ্কার তোমরা নজরেই পড়তেছে যে আমার কিন্তু লেগ 2টা, এই যে একটা, এই যে একটা। আমি এখানেই লিখতেছি আমার টাই কিন্তু 5 সুতার। খেয়াল করে দেখো আছে এরিয়া টুয়াইস এবি হিসাবে আছে, প্রতিটা 5 সুতার এরিয়া 0.31, তাহলে আসতেছে 0.62 ইঞ্চি স্কোয়ার হয়ে গেল। কিন্তু আমার অলরেডি হাতে আছে 2টা লেগ 5 সুতার, তার এরিয়া কিন্তু জানি 0.6 ইঞ্চি স্কোয়ার। নাও লাগবে কত? লাগবে এরিয়া তো আবার বাম পাশে বসে আছে 2টা কন্ডিশন, একটা হলো এত লাগতে পারে অথবা এত লাগতে পারে। 0.09 গুণন এস, এস কিন্তু একটু আগে বের করছি, এস 6 ইঞ্চি, ওইটাই। তার মানে এস কিন্তু আমরা জানি 6 ইঞ্চি, এফসি প্রাইম জানি, এফ ওয়াই জানি, ভেরি স্মল, ভেরি সিম্পল। এসসি কত? ফর্মুলায় সেটা এসসি, তুমি মুখস্থর মতন বইলো না, তুমি
তুমি তাকাবা যে তুমি যেদিকে তাকাইছো তার মানে এটা হয়ে যাবে আসলে কি বিসি। আশা করি বুঝতে পারছো, এটা বিসি ফর্মুলা কিন্তু এইচসি, আসলে এটা হবে বিসি। কোনো সমস্যা নাই, কারণ তুমি এভাবে তাকালে খেয়াল করে দেখো তোমার কোনটা আসতেছে, এই যে বিসি। ওকে, এখন বিসি বের করো, ব্যাপার না। কি মানে বিসি মানে এই যে এই পাশের সেন্টার থেকে এই পাশের সেন্টার পরিষ্কার 52 ইঞ্চি থেকে দুই পাশের দুইটা কভার 1.5 এবং বাম পাশের টায়ের হাফ, ডান পাশের টায়ের হাফ, তার মানে ফুল একটা, আর সেটা হচ্ছে 500 তার মানে তার ডায়ামিটার 5/8 এবং গুণন এফসি প্রাইম গুণন এফ ওয়াই। ভালো করে দেখো এখানে কিন্তু কেএসআই ইউনিটে বসছে, খুব সাবধানে থাকতে হবে, পিএসআই করা যাবে না। তবে পিএসআই করলেও সেফ সাইডে, কারণ উপরে 4-এর শূন্য কেটে যাবে 3টা, নিচে 60-র 3টা কেটে যাবে, ওইদিকে সেফ সাইডে থাকতে পারো। 1.74 মনে রাখবা, টোটাল এ ভি লাগতেছে, কিন্তু প্রথমটা যদি বলি 1.74, তোমরা অলরেডি উত্তর আমার মনে পেয়েও গেছো, হাতে আছে কত 0.62, লাগতেছে 1.74, বিয়োগ করলে যা ততগুলি ঠ্যাং বসাই দিতে হয় এখানে। আর তারপর আমরা নিচেরটা করে দেখাচ্ছি, প্রথম 0.30, এস হচ্ছে 6, বিসির আর কোনো চেঞ্জ নাই, এই যে যা আছে উপরে সেম হুবহু, এফসি প্রাইম যা, এফ ওয়াই যা, এ জি দেখো 52 × 24, এ সিএইচ এসিএইচ হচ্ছে তোমার তোমার আউটার কি সোজা কথা, এসিএস 52 - 3 24 - 3। 1 মিনিট, আমরা একটু কোডটাতে দেখি যে এখানে সামহাও একটু ভুল আছে, তো কোড কি বলতেছে, কারণ এগুলো তো ক্যালকুলেশন ম্যানুয়ালি করা, ডেফিনেটলি থাকতেও পারে ভুল, তো আমরা কোডটার দিকে চলে যাচ্ছি আবার। এসি সেন্টার টু সেন্টার, তার মানে এসিএস টা সেন্টার সেন্টার হবে না, আউটার, বাট এটার কথাটা এখানে কোথাও লেখা নাই। ও ইয়েস পাইছি, আউটার, সরি, এই যে আউটসাইড, এসিএইচ হবে আউটার, আর বিসি যেগুলো এসি যেটা আমরা দেখাইছি এটা সেন্টার সেন্টার ঠিকই আছে, বাট এসিএস টা উপরে লেখা, এটার হিসাব হবে আউটার, মানে তোমার টায়ার এই এক বাম পাশের আউট থেকে ওই পাশের টায়ার আউটার, তার মানে শুধু কভারিংটা বাদ যাবে। ওকে, তাহলে ঠিকই আছে, তাহলে আমরা আবার অঙ্ক ফিরে যাই। ওকে, তাহলে তো হয়ে গেল, এটা হচ্ছে তোমার এসিএইচ, তার মানে তুমি বাম পাশের আউটার থেকে ডান পাশের লেগের আউটার, তার মানে এই কভারিং আর শুধু এই কভারিং বাদ দেওয়া হয়েছে এই যে। ওকে, তাহলে আসলে 1.24 1.74 এটা নিবে বড়টা, 1.74 থেকে যে হিসাবটা তোমার আছে সেখান থেকে আমরা আগে এগুলির এই এরপর তুমি রাফে করবা যে ও আমার হাতে আছে 0.62, বিয়োগ করলা, বিয়োগ করার পর 0.12, দেখো এই বিয়োগফলটার কথা এখানে কোথাও লেখা নাই, এটা হাতে করা হয়েছে। 0.12 বলতে তুমি একটা 4 সুতা দিতে পারো, একটা 5 সুতা দিতে পারো, একটা 3 সুতারও দিতে পারো। তবে আমরা আগে বলেছি যে স্টারাপ বা টাইতে যখন তুমি ক্রস টাই বসাবা তখন চেষ্টা করো যে তোমার, ও সরি, হিসাব তো একটু ভুলেছে না, একটু ভুলেছে, 1.74, 0 কিন্তু এটা 0.62 আসবে 1.12। ওকে, আমরা আবার যেটা বলতেছিলাম যে তুমি ক্রস টাই বা ক্রস স্ট্রাপ ওই নাম্বারে নিবা যেটা তোমার মেইন আছে ওইটা। আমার মেইন যে হুকটা সেটা 5 সুতার, তাহলে 5 সুতার 0.31 দিয়ে অতিরিক্ত যে লাগবে এটাকে ভাগ করো, ভাগ করে সংখ্যাকে রাউন্ড আপ করো। আমি রাউন্ড আপ করছি এই যে 4টা,
আমি রাউন্ড আপ করছি 4টা, তাহলে 4টা অতিরিক্ত লেগ লাগতেছে। তাহলে তুমি কিভাবে লিখবা? একটা ক্লোজড হুপ যার 2টা অরিজিনাল লেগ আগেই আছে 0.62, তার সাথে অতিরিক্ত 4টা ক্রস টাই দিতেছে, তাহলে টোটাল লেগ তাহলে 6টা হইতেছে। এই কথাটা আমরা দেখো, use 1 number 5 closed hoop with seismic hooks plus 4 number 5 cross ties, এবং টোটাল প্রোভাইডেড এরিয়া যেটা 6 লেগের 1.86 লাগবে 1.74। সেম প্রসিডিউরটা তুমি তখন লং ডিরেকশনে করবা। লং ডিরেকশনে তখন হয়ে যাবে 24টা চলে আসবে, এই পার্থক্য আর কিছু না। তখন তুমি এইভাবে তাকাবা, আর তখন তোমার হবে এই যে 24। তারপর এর সেন্টার টু সেন্টার হবে তোমার কি হবে, এটা যখন তুমি এর সেন্টার থেকে এখানে মাপবা, সেই তোমার এই যে 24 থেকে তোমার 2টা বাদ দিবা, আর যখন এসিএস ক্যালকুলেশন করবা সেটা তো আগে যা আছে এখন তাই থাকবে। যেমন এই যেটা এখানেও তুমি গভর্ন করতেছে 0.734, আগের মতোই কিন্তু 0.62 থাকবে, এটা কিন্তু চেঞ্জ হবে না। এটা বাদ দিবা, অতিরিক্তকে 0.1 মানে 5 নম্বর স্ট্র্যাপের এরিয়া দিয়ে ভাগ করো। যদি দেখো 1-এর কম লাগে তাহলে তো একটাই দিবা, তো আমার 1-এর হালকা কম, তাহলে আমি একটা 5 দিয়েছি। তার মানে একটা ক্লোজড হুপ যেটা অরিজিনাল 2 লেগ আছে, তার সাথে শুধু অতিরিক্ত একটা 5 সুতার ক্রসটাই দিতে হয়েছে, যার টোটাল লেগ এখন 3। তো আমরা বুঝতে আমরা আশা করতেছি তোমরা যেটা জটিল বা কনসেপচুয়াল পয়েন্টটা আমার মনে তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপর তার কিছুই নেই। কার কাছে জিজ্ঞেস করা আছে? কারো আছে? স্যার বিমের একটা বিষয় জিজ্ঞেস করা হুম হুম স্যার, এই যে সিসমিক স্টিরাপ যেটা বললেন স্যার, যে এরই কতটুকু জায়গার মধ্যে স্যার বসবে? বিমের মধ্যে হচ্ছে 2 এইচ ডিস্টেন্স পর্যন্ত বসবে স্যার। হ্যাঁ, 2 কলামের ফেস থেকেই, বাম পাশের কলামের ফেস থেকে টোয়াইস এস, ডান পাশের কলামের ফেস থেকেও টোয়াইস এস। কিন্তু স্যার বাস্তব ক্ষেত্রে তো সব বিমে L/4 ডিস্টেন্স পর্যন্ত দেখি স্যার, ওই ক্ষেত্রেও যেতে হবে। L/4? স্যার L/4 ডিস্টেন্স পর্যন্ত তো আমাদের টপ বারটা যাইয়া ক্র্যাঙ্ক হয়ে যায় স্যার, ওই ডিস্টেন্স পর্যন্তই তো না দেখি না, স্যার, এটি কম পাবে স্যার। সেটা না তো, আমরা কিন্তু সিসমিক ডিটেলিং পড়তেছি। তুমি যেটা কথা বলতেছো এটা তো নর্মাল বিম। তুমি যেগুলি বলতেছো নর্মাল বিমের কথাবার্তা বলতেছো, যেটা যেটা আমরা নর্মাল বিম সিসমিক বিমের কম্পারিজন তো বারবার পাশাপাশি চালাই গেছি তো, যে নর্মাল বিমে এক জিনিস ব্যাপার স্যাপার কম, আর সিসমিক বিম তো আরেক রকম ব্যাপার স্যাপার। তাহলে স্যার সিসমিক বিমে যদি স্যার এই যে ক্র্যাঙ্ক বার হয়, তাহলে স্যার ওইটার কত দূর থেকে ক্র্যাঙ্ক হবে স্যার? ওইখানে কোনো ক্র্যাঙ্ক বারই হবে না, সব স্ট্রেট বার সিসমিক বিমে। এবং এক্সট্রা উপরের টপ বারের ব্যবহার করলে সংখ্যা, স্যার উপরের বারের সংখ্যা আর নিচের বারের সংখ্যা, দুই ফেসে বিমের দুই ফেসেই উপরের বারে যতগুলি নিচের বারে নিচেও ততগুলি বার থাকে, মানে এ টু জেড সমান সংখ্যক বার। কিন্তু নর্মাল বিমে তো তা না, নর্মাল বিমে উপরে 2 সাইডে বেশি আর মিডে নিচে বেশি। এরপরে ক্র্যাঙ্ক করো কি স্ট্রেট বার ইউজ করো, নিচে এক্সট্রা বটম গুলি কেটে দেওয়া হয় আর উপর এক্সট্রা টপ গুলি কেটে দেওয়া, এটা হলো নর্মাল বিম। এবং ওখানেও কিন্তু 2 সাইডে একটু ঘন ঘন যদি বেশি শেয়ার ফোর্স চলে আসে নর্মাল বিমে, তখন 2 সাইডে কলামের ফেসে কিন্তু একটু ঘন ঘন স্পেসিং হয় আর মাঝে একটু হালকা স্পেসিং হয়। কিন্তু ওখানেও কিন্তু L/4 এ ঘন স্পেসিং হচ্ছে এই জাতীয় কোনো তথ্য নাই। ওটা তোমার কতটুকু ঘন হচ্ছে সেটা হচ্ছে তোমার ক্রিটিক্যাল জোন পর্যন্ত, এবং সেটা মানও ছোট, D/D ডিস্টেন্স। বিমের এফেক্টিভ ডেপথ যদি 20 ইঞ্চি হয়, তাহলে 2 ফেস থেকে 20 ইঞ্চি পর্যন্ত ঘন ঘন বসবে। ওটাও তো L/4 এর ছোট হইতে পারে। L/4 মনে করো 3 ফিট, বা L/4 মনে করো কথা 24 ইঞ্চি, কিন্তু ঘন ঘন বসতেছে তো বিমের ইফেক্টিভ ডেপথ পর্যন্ত, মানে সেটা হচ্ছে মনে করো 20 ইঞ্চি। সো L/4 এটা হলো এক্সট্রা টপ, বা L/3 এক্সট্রা টপের লেন্থ কি মিন করতেছে, ওটার কিন্তু তোমার ওই ঘন ঘন স্ট্রাপ বসানোর কোনো লেন্থ না। কলামে কলামে তো আমরা বলি আসছি, কলামে 2টা জিনিস ভুল চলতেছে। একটা হলো যে ল্যাপিং, বিমেও চলে ল্যাপিং 60T 40T, ওটা তো আগেই ব্যাখ্যায় করছি।
এন্ড কলামেও কিন্তু আরেকটা ভুল চালু আছে, সেটা হলো যে উপরের দিকে L/4 ঘন করে দাও, মানে একটা স্পেসিং বের করে, মনে করো টায়ার 6 ইঞ্চি করে বেরোলো, বললো যে উপর থেকে L/4 3 ইঞ্চি দিবা, নিচ থেকে 3 ইঞ্চি দিবা, আর মাঝে 6 ইঞ্চি দিয়ে দিবা। মাঝে কি 6 ইঞ্চি দিয়ে দিবা? হ্যাঁ জি স্যার, এইরকমই হয়েছে। হ্যাঁ, এটা টোটালি রং, এটা তো টোটালি রং। যদি কলামটা যদি নর্মাল কলাম হয়, সিসমিক কলাম যদি না হয়, তাহলে তো আগাগোড়া সেম, তোমার A to Z তো সিমিলার স্পেসিং এ যাবে, ওইখানে তো ঘন আর কিছু প্রশ্নই নেই। বাট অনলি সিসমিক কলাম হলেই তুমি 3 রকমের টায়ার স্পেসিং দেখতে পাবা, এবং উপরের দিকে ঘন ঘন, মাঝে মানে ল্যাপিং যদি না থাকে তাহলে মাঝে সবগুলি ফাঁকা ফাঁকা হবে। তারপর তো এই না যে উপরে 3 ইঞ্চি দিছি আর মাঝে গুলি 6 ইঞ্চি দিছি, আবার তাও এও না ওটা যে L/4, ওইটার যে L/4 না, তা এক্ষুনি তো বের করতেছি যে এই যে আমরা সিসমিক স্ট্র্যাপের স্পেসিং জানলাম, কতগুলি ক্রস টাই লাগবে, কিভাবে লাগবে জানলাম, এখন কত দূর পর্যন্ত বসবে, নট L/4, ফর্মুলা দেখতেছো যে L0 সেটা, এবং এই L0 ফর্মুলা তিনটা, একটা হচ্ছে ডেপথ অফ কলাম যেটা আমার 52 ইঞ্চি, একটা হচ্ছে কনস্ট্যান্ট 18 ইঞ্চি, আরটা হচ্ছে ক্লিয়ার স্পান অফ দ্য কলাম। ক্লিয়ার স্পান মানে আমরা আগেই বলেছি যে বিমের ফেস টু ফেস, টপ বিমের বটম বিমের, আমার টোটাল ফ্লোর হাইট হচ্ছে 12 ফিট, মানে কলামের সেন্টার টু সেন্টার। সেই ক্ষেত্রে বিমের ডেপথ আছে আমাদের অঙ্কে 18 ইঞ্চি, ঠিক আছে? এখন যদি সেন্টার সেন্টার করে ফেলো তাহলে হাফ হাফ করলে আবার 18 ইঞ্চি চলে আসে, সেই হিসাবে 18 ইঞ্চি বাদ দিলা 12 এবং 6 দিয়ে ভাগ করো, এটা ফিটে আছে কিন্তু, আবার 12 দিয়ে গুণ করে ইঞ্চিতে নিয়ে যাওয়া হয়েছে। এই তিনটার মধ্যে সবচেয়ে বড় A, 52 ইঞ্চি। এখন L/4 করলে জীবনে 52 ইঞ্চি হবে? আরো ছোট হবে, বাট 52 ইঞ্চি তো তার চেয়ে বড়। এখন আমি মনে করলাম আমি L/4 করলাম, L হচ্ছে কলামের লেন্থ, আচ্ছা কলামের লেন্থ 10 ফিট, 10 ইন্টু 12, খেয়াল করে দেখো এখনই তার যে রং প্রমাণিত হইতেছে 30 ইঞ্চি। এখন আমি 30 ইঞ্চি দিয়ে ঘুমাই রইলাম, আর তো এসে ঘাড় মটকাবে, কারণ তার দরকার ছিল 52 ইঞ্চি। আচ্ছা মানলাম আমার আসছে 20 ইঞ্চি, কিন্তু L/4 আসছে 30 ইঞ্চি। না আমি এখন দিলাম 30 ইঞ্চি, লাগবে 20 ইঞ্চি, দিলাম 30 ইঞ্চি, ক্ষতি হবে না, কিন্তু লস গুনতে হবে, ইকোনমিক লস। কলাম যদি একটা হইতো তাহলে না মেন না, মানলাম কলাম তো শয়ে শয়ে কলাম বৈশা থাকে সারা বিল্ডিং এ, বিল্ডিং যদি 20 তলা, বিল্ডিং যদি 1 বিঘার উপরে হয়, বুঝতেই পারতেছো লসের খাতা লক্ষের মধ্যে যাবে। তো এগুলি টু দি পয়েন্টে ডিজাইন করলে তোমার ইকোনমিক হলো সবচেয়ে বড় পয়েন্ট, ইকোনমিক করতেই হবে, কারণ প্রজেক্ট কস্টিং হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানুষ কোয়ালিটিকে মেনে নিতে চায় যে না দরকার নাই ভাই, আমাকে কম দেন। আমরা জেনে গেলাম, হয়ে গেল শেষ। কিন্তু এখন আসো ল্যাপিংটা, এটা তো আর কোনো ফর্মুলা নাই, আমরা তো আগেই বলছি যে এর শুধু স্পেসিং দরকার, এর শুধু ক্লোজড হুক উইথ ক্রস হুক এবং 6 ডিবি এক্সটেনশন সহ, মাঝে কিন্তু ক্রসটাই থাকবে না। ল্যাপিং দরকার, এখন ল্যাপিং এর লেন্থ কতটুকু আগেই বের করছি 2 নম্বর প্রশ্নে, এখন শুধু স্পেসিংটা বোর্ড বের করবো আমরা। স্পেসিং এর দুইটা ফর্মুলা, D/4, 4। ডি হচ্ছে কলামের ইফেক্টিভ ডেপথ, বিমের মতন হিসাব করবা, টোটাল ডেপথ 52, তার থেকে কভারিং 5 নম্বর স্ট্রাপের ডায়ামিটার, এবং 1 লেয়ার, কিন্তু এটা 1 লেয়ার 10 নম্বর বারের এতটুক দিয়ে যাবে, তার মানে 10 নম্বর বারের হাফও বাদ যাবে, তাহলে 1.27/2। আর নিচে যে এই যে ক্রস করতেছে যে টাইটা 500 তার, এটা ফুল ডায়ামিটার বাদ গেছে 5/8, আর ফর্মুলার 4, 12 ইঞ্চি কনস্ট্যান্ট 4, ডেফিনেটলি ছোটটা নিবা 4, তার মানে 500 তা ল্যাপিং টাই বসাবা 4 ধরো, যদি লাগে ল্যাপিং তাইলে। আর যতটুকু ল্যাপিং লেন্থ আমরা হিসাব করে আসছি ততটুকু লেন্থ জুড়ে এই 4 ইঞ্চি করে করে দিতে হবে। এর বাইরেও যদি কোনো জায়গা বাকি থাকে তাহলে, যদি না থাকে নাই, কিন্তু এটা হিসাবে রেখে দিতে হবে। তুমি তার জানো না, আমরাও জানি না যে সাইটে কি করবে, সাইটে ল্যাপিং লাগবে কি লাগবে না এটা কেউই জানে না, বাট ডিজাইনে সে প্রভিশনটা দিয়ে দিতে হবে, যদি লাগে তো এটা করবা, না লাগলে তো 7 গুণ মাফ। আচ্ছা আমাদের মনে করো লাগতেছে, সো ফর্মুলা 6 ডিবি, 10 নম্বর বারের ডায়ামিটার 7.5, কনস্ট্যান্ট ভ্যালু 6 করে। সো তোমরা 6 ইঞ্চি দূরে দূরে যদি লাগে রেগুলার টাই দিবা। আর রেগুলার টাই মানে কি, রেগুলার স্ট্রাপ যেরকম যে ক্লোজড হুক 135 ডিগ্রি হুক হবে, কিন্তু এক্সটেনশনটা 3 ডিবি।
তবে আমরা কলামে আগে বলেছি কিন্তু এক্সটেনশন কিন্তু আসলে 3 dB হলেও 6 dB হলেও আসলে কিন্তু সে হবে তোমার 90 ডিগ্রি হুক। টাইতে কিন্তু তুমি 90 ডিগ্রি হুক দিতে পারবা। 90 ডিগ্রি হুক দেওয়াই কথা টাইতে, নট 135। 135 দরকার নাই, 135 ডিগ্রি দিলে খরচ ধরবে খামাখা। এখন কেউ যদি বলে না আমি 135 ডিগ্রি দিব, তোমরা বলবা স্যার আমরা তো 135 ডিগ্রি দেই, এবং শুধু কি স্যার আপনি নিজে একটা ছবি যে দেখান ওইখানেও কিন্তু স্যার 135 আছে, আপনি খেয়াল করছেন কিনা জানি না, আমি ঠিকই খেয়াল করছি। মনে মনে হয়তো এরকম বলবা। এই যে 135 ডিগ্রি যে ছবিটা দেখাচ্ছে, আমি তো বললাম 135 ডিগ্রি দিলে ওয়েল এনাফ, গুড, দিয়ে দাও, ফিনিশ। তো অঙ্ক শেষ কিন্তু ভেরি সেম, দেখতেই পাইতেছি আমরা কোড বোঝাতে গিয়ে যা সময় নষ্ট করছি অঙ্ক করতে গিয়ে মিনিটও ব্যাপার শেষ হয়ে গেছে। তো এই অঙ্কটা লাস্ট ভিডিও আপলোড করে দিবেন, দেখে চেকে শিখে রাখবা। তারপরে যে কলামের ছবিটাও দেখে একটু, দেখছো মিড হাইটের ল্যাপিং দেখতে পাইতেছো, মিড হাইটের ল্যাপিং নিচে নিচে সুন্দর করে দেওয়া আছে, উপরে 4.5 ফিট, নিচে 4.5 ফিট 6 ইঞ্চি করে সিসমিক টাই, আর ল্যাপিং এ আছে 4 ইঞ্চি করে, আর মাঝে যে ফাঁকা ফাঁকা গুলি বসে আছে S2 স্পেসিং যেটা 6 ইঞ্চি, এটা হলো রেগুলার টাই। ব্যাস এরকম। তবে আগে বলেছি যে মাঝে টাই ল্যাপিং শুধুমাত্র প্রযোজ্য হবে হাই রিগস ডিজাইনের জন্য, এছাড়া মিডিয়াম রিগস ডিজাইন, লো রিগস ডিজাইন, বিল্ডিং যদি 25 তলা হোক কিন্তু ডিজাইন হইতেছে মিডিয়াম রিক্স এর জন্য অথবা লো রিক্স এর জন্য, তাহলে কিন্তু অবশ্যই ল্যাপিং হবে কলামের গোড়ায়, নট মিড হাইটে। আবার বিল্ডিং 10 তলা ডিজাইন করতেছো হাই রিক্স জোনের, তাহলে ল্যাপিং হবে মিড হাইটে। সুতরাং মুখস্থর কোনো স্থান নাই, সব কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে বুঝতে হবে। মুখস্থ করলে মানে কনফিউশনের যে একটা তোমার ফ্রেন্ড আছে, যে ফ্রেন্ডকে না চাইলে তোমার ঘাড়ে বসে থাকে প্রতিদিন, ডানেরটা শক্তিশালী হলো কনফিউশনের ফ্রেন্ড, আর বামেরটা তো খালি ঘুমায়, ও হচ্ছে কনসেপচুয়াল ফ্রেন্ড। কনসেপচুয়াল ফ্রেন্ডকে ঠেল্লা শিখাইতে, আর কনফিউশন যারা ফ্রেন্ড ও তো তোমার ঘাড়ে খারাপ টং টং করতেছে, চল খেলি, সারে ক্লাস খামাকা করতেছিস, পাশ নাকি মোবাইল নিয়ে বসেই তো করতেছিস, এক কান দিয়ে শুন আর হাত দিয়ে খেল, বলতেছে না তোমাদেরকে অনেকে যে মোবাইল দিয়ে তো টিপাটিপি করতেছিস, এক কাজ কর, কান দিয়ে শোনো আর হাত দিয়ে খেলতে থাকো, স্যার তো আর দেখে না, ঠিক না? তো এরকম আর কি। যাক আজকে এই পর্যন্তই, আগামী ক্লাস থেকে আমরা স্ল্যাবে ঢুকবো, এবং ফ্ল্যাট প্লেট ফ্ল্যাট স্ল্যাব, আমরা ফ্ল্যাট প্লেট ফ্ল্যাট স্ল্যাবে শুধু তোমরা ইয়াতে শিখছিলা বিম কলাম, এখানে ফ্ল্যাট প্লেট হবে। তো ফ্ল্যাট প্লেট ফ্ল্যাট স্ল্যাব নিয়ে অনেক ঝামেলা আছে, যেমন কলামের একটু আগে বললাম যে কলামের ল্যাপিং লেন্থ এবং যে স্ট্র্যাপের যে স্পেসিং নিয়ে বা এই সমস্ত ঝামেলা, যেটা বাস্তবে আছে অনেক জায়গায়, এবং তোমরা এরকম খুঁজে পাবা 90 ভাগ খুঁজে পাবা, 100 ভাগের মধ্যে 90 ভাগই মানুষ ওই L/4 স্পেসিং এর অর্ধেক বসায় দেয় ঘন ঘন করে, আর ল্যাপিংটা 60D 40D 20D এই কনসেপ্টে চলতেছে। তদ্রুপ এই এমনই তোমার ফ্ল্যাট প্লেটও আছে, ফ্ল্যাট প্লেটকে বলে ফ্ল্যাট স্ল্যাব। আমরা ক্লাসে যে ফ্ল্যাট প্লেট স্ল্যাব বলে ফ্ল্যাট স্ল্যাব, নামটাতে শুরুতেই গলত করে, এবং স্বপ্নেও জানে না যে দুইটা দুই রকম স্ল্যাব, জানে যে একটাই স্ল্যাব ফ্ল্যাট স্ল্যাব, কিন্তু ফ্ল্যাট স্ল্যাব আলাদা। জামিন করে ফ্ল্যাট প্লেটকে বলতেছে ফ্ল্যাট স্ল্যাব, এটা একটা পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট, ওই যে যেহেতু বিম থাকে না, কলামের গোড়ায় ফেইলিউর হয় পাঞ্চিং, ওই পাঞ্চিং ফেইলিউর আটকাতে বিমের মতন কিছু রেইনফোর্সমেন্ট বসানো, সেই রেইনফোর্সমেন্ট গুলো দেখতে হুবহু বিমের মতন, মানুষ ভাবে যেগুলি কনসিল বিম, এবং অন্যরাও দেয়, আমিও দেই, সবাই দেয়, এরকম মনে করে ভাবে যেটা কনসিল বিম হতো। তো এক কলাম থেকে টেন না ওই রেইনফোর্সমেন্ট আরেক কলাম পর্যন্ত নিয়ে যায়, ডিজাইনারও নিয়ে যায়, আর ডিজাইনার না দিলে মাতবরি করে সাইট ইঞ্জিনিয়ার ভাবে যে ডিজাইনার ভুল করছে, এটা তো কনসিল বিমের মতন হওয়ার কথা, ও তো দিল না কেন, নিচে ভুল করছে, হয় বেটা জানে না, আমি সব জায়গায় দেখি এই ইঞ্জিনিয়ার জানে না, এই জন্য দেয়নি, সে মাতবরি করে দিয়ে দিল টাইম। এই যে একটা বড় একটা ভুল, ফ্ল্যাট প্লেট স্ল্যাবে শিয়ার এনফোর্সমেন্ট কে কনসিল বিম বললে, মানে মানুষ কনসিল বিম একদল তো ডিজাইনই করে এটাকে ওই ওই হিসাবে চিন্তা করে, এটা বিম আকারে চিন্তা করে ডিজাইন করে, ওভাবে চিন্তা করে।
একটা জিনিস ক্লিয়ার হইতে হবে সবাইকে, যে আমি যদি একটা বিম বসাই এক কলামের সেন্টার থেকে আরেক কলামের সেন্টার, সেটা চোখে দেখা যাক কি না যাক, ওটা কিন্তু বিম, ওটা কিন্তু ফ্লোর বিম। যখনই তুমি এক কলামের সেন্টার থেকে আরেক কলামের সেন্টার একটা বিম, একটা স্ট্রাপ দিয়ে কিছু মানে শুধু স্ট্রাপটা বসায় ফেলছো এখানে, এখন সেটা 8x8ই হোক কি 6x6ই হোক, কিন্তু স্ট্রাপ দিয়ে গাঁথুনি দিয়ে এক কলামের সেন্টার থেকে আরেক কলামের সেন্টার দিয়ে সঙ্গে সঙ্গে পুরো সিনারিও চেঞ্জ হয়ে গেল। আমি জোর করে তার করে লাভ নাই, সঙ্গে সঙ্গে স্ল্যাব টের পাবে যে তার চারিদিকে, প্যানেলের চারিদিকে তার চেয়েও স্টিফার কেউ বসে আছে। এই বার্তা তার কানে পৌঁছে যাবে। যেমন কুকুর বুঝে যে কেউ না কেউ এখন বার্গারের প্যাকেট খুলছে, তার কাছে এই পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে স্ল্যাব তার চরিত্র চেঞ্জ করবে। সে কি করবে, লোডটা ফার্স্টে শর্ট ডিরেকশনের দিকে পাঠাবে আর বাকি অংশ লং ডিরেকশনের দিকে পাঠাবে। মানে কনসেপ্টের গোজামিল যদি থাকে, কংক্রিটে কিন্তু তার কোনো মানে স্থান নাই। তার তো প্রমাণ দেখতেই পেতেছে, যে কংক্রিট 317 315 চলাকালীন আমরা যেগুলো বলে আসতেছে। তোমরা যেটা কনফিউজ হইতেছো যে নাম করা ফার্মে বেবি, সেটা ভুল দেখতে পেতেছো, অথবা বুড়াথোরা ইঞ্জিনিয়ার, উনি ভুলই করতে পারেন না, এত নাম করা বা এত কিছু। বাট কংক্রিট কিন্তু নাম করা বুড়াথোরা ইঞ্জিনিয়ার, নাম করা ফার্মের সাথে সম্পর্কিত না। কংক্রিট হচ্ছে কোডের সাথে সম্পর্কিত। এখন যে বলবে যে তোমাদের একজনও গিয়ে যদি বলে যে এটা ঠিক কোডের মতন, তাহলে ওইটাই মানতে হবে। আমরা ওইখানেও স্ল্যাবের ক্ষেত্রে যে ভুলটা করে ফেলে, এখন নিজের অজান্তে কিন্তু এটা বিম কানেক্টেড ফ্লোর হয়ে গেছে। বানাইতে গেছিল ফ্ল্যাট প্লেট উইথাউট বিম, বানায় ফেলছে ফ্ল্যাট বিম, সরি স্ল্যাব উইথ বিম, মানে বিম কানেক্টেড ফ্লোর। তো এই যে একটা করে ফেললো সে নিজের অজান্তে। আমরা যেই বিম গুলি খালি চোখে দেখা যায় না, ক্লায়েন্ট যদি বলে যে আমি বিম দেখতে চাই না, তখন আমরা এটাকে কি করি, ডেপথ কমায় দিই। এটাকে বলে ওয়াইডার বিম। বিম অল আছে কিন্তু তুমি দেখতে পাইতেছ না। কিছু কিছু ক্ষেত্রে আবার বিম দেখা যায় যে হালকা, তখন এটাকে একটা আর্কিটেকচারাল ভিউর মতন শো হয় রুমের ভিতরে, যে মনে হচ্ছে যে ছাদটাতে কি সুন্দর একটা, তখন এই হালকা করে দেয়, ওইটাতে আবার জিপসাম ইন্টেরিয়র ডেকোর করে দেয়, তখন জিনিস অন্যরকম হয়ে যায়। বাট লম্বা লম্বা উইদের ডেপথের বিম জুড়লে তো এগুলি করা যায় না। তো ওগুলি করা যায়। আবার একটা কনসেপ্ট সবসময় মনে রাখবা, যখনই তুমি কমপক্ষে 4টা বারকে স্ট্র্যাপের মধ্যে যদি নিয়ে আসো, ড্যাম শিওর, এবং সেটাকে এক কলামের সেন্টার থেকে আরেক কলাম পর্যন্ত টেনে নিয়ে যাও, দুনিয়া একদিকে হয়ে বললেও এটা একটা বিম। এটারে যা ইচ্ছা তার নাম দাও, কনসিল দাও, ওয়াইডার দাও, উল্টা পাল্টা যা ইচ্ছা নাম দাও, এটা বিম। আমি গলা ফাললেও স্ল্যাব এটাকে বিম হিসাবে কারেক্ট। মনে রাখতে হবে, লোড ট্রান্সফারের লোডের চোখ নাই। এই কনসেপ্ট মাথায় ঢুকতে হবে যে লোডের কিন্তু চোখ নাই, তাহলে লোড কি হেঁটে হেঁটে বিমে যায় নাকি? তো ওইখানেই তো ধরা খাওয়ার কথা কনসেপ্ট, যে লোডটা গেল কিভাবে। লোডটা গেল যে তার চাইতে স্টিফার যদি কেউ থাকে তখনই সে যাবে, এবং যে স্টিফারের কাছে যাচ্ছে সেও কিন্তু আরেকজনকে লোড ট্রান্সফার ক্ষমতা রাখতে হবে। এন্ড তুমি যদি মনে করো যে না, তোমার হাতে 10 কেজি বস্তার ওজন আছে, তোমার পাশ দিয়ে একটা 8 বছরের বাচ্চা হেঁটে যাইতেছে, তুমি তার কাছে জীবনও দিবা না। বাট তোমার চাইতো বড় একজন হেঁটে যাইতেছে, নেন ভাই আমার একটু এটা একটু এখান থেকে ওখানে নিয়ে দেন, কারণ তুমি জানো সে স্টিফার দেন ইউ। এবং শুধু তা না, তুমি এটাও জানো যে সে তোমার এটা নিয়ে যেখানে পৌঁছানোর কথা সে নিয়ে পৌঁছাবেই। এই দুই কনসেপ্ট কিন্তু মানতে হবে সবসময়। তো ওইটা না করার ফলে যে ফ্ল্যাট প্লেটের মধ্যে যে মানে এরকম তোমরা এটাও শুনবা যে হ্যাঁ স্যার তো বলছে আমরা তো এরকম সব জায়গায় করি, দেখবেন সব জায়গায় হইতাছে, ওইটা হইতাছে। আমরা ঢাকার ছবি তোমাদেরকে দেখাবো যে খোদ ঢাকায়ও কোড ফলো করে ফ্ল্যাট প্লেট রেইনফোর্সমেন্ট বসতেছে। তাহলে তারা কি বলতেছে? আর বাংলাদেশে যে ঢাকায় এই মানে নিউ কনসেপ্ট গুলি যেটা কোড মানতেছে, তাহলে তারা কোন ফার্ম? তো এটা কোডের বাইরে যাওয়া যাবে না। তো তোমরা আশা করি আগামী ক্লাসে তোমরা ফ্ল্যাট প্লেটের সম্পর্কে শুনতে পাবো। তো যাই হোক, ওকে আজকে এই পর্যন্ত। স্যার আমি একটা স্ক্রিন শেয়ার করতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো, দেখছি। স্যার প্রথম আসি স্যার, এই যে বিমের মেইন রড বা এক্সট্রা বার যেগুলো আমরা হুক করব স্যার 90 ডিগ্রিতে, স্যার ওই হুক গুলোতে স্যার 12 ডিবি 12 ডিবি দেওয়ার পর স্যার
এই হুক গুলো যে সময় এরকম বটমেরটা উপরের দিকে টপেরটা ডাউনের দিকে দেওয়া হয়, তখন স্যার এখানে একটা ইয়া হয়, মানে ক্রস হয়। যেমন দেখা যায় 12 ডিবি করলে এটা আপনার 10 ইঞ্চি করে আসে, আবার উপরেটা 10 ইঞ্চি, কিন্তু বিমের হাইট অনুসারে এখানে একটা ল্যাপিং এর মতো হয়ে যায়। হুম। তো এই ক্ষেত্রে কলমের রডের কারণে মানে এই দুইটা রড এইভাবে পাশাপাশি দেওয়া যায় না, বা এখানে একদম দেখা যায় একটা ফ্ল্যাট বারের মতো পুরো রডের ইয়া হয়ে যায়, হুম। একটা সিরিয়াল হয়ে যায়। হুম। তো সেই ক্ষেত্রে স্যার কি সলিউশন আছে স্যার? আহ, তোমার মেইন বার, সেটা কলাম বিম স্ল্যাব যাই ঘটুক না কেন, তোমার আরেকটা অল্টারনেট আছে 180 হুক, 180 ডিগ্রি। তখন ওই 180 ডিগ্রিটা দিবে। যদি এমন সমস্যা ঘটে যায়, তবে বেস তো 90 ডিগ্রি, এটা অস্বীকার করার উপায় নেই। তো স্বাভাবিকভাবে তবে তোমার মানে এক্সটেরিয়র জয়েন্ট, যেটা আমি এই ছবিতে দেখতে পাচ্ছি, এটা হলো এক্সটেরিয়র জয়েন্ট, এখানে 180 ডিগ্রি দেওয়াটা ঠিক হবে না। তো বিমের রেনফোর্সমেন্টের 12 ডিবি যদি একটা হুকের সাথে টপ বারের হুক আর বটম বারের হুক যদি ওভারল্যাপ করে, এতে কিছু যায় আসে না। কিন্তু তুমি একটু আগে যে প্রবলেমটা বলছো যে কলাম বারকে বসানো যাইতেছে না, বা কলাম বারে বসাতে একটা সমস্যা ফেস মানে করতে, কলাম কলাম না স্যার, কলাম বার তো দাঁড়া করাই আছে। এখন বিম গুলো যে সময় পাস করা হচ্ছে, বিমের রড গুলো সে হ্যাঁ। সময় কলাম বারের ভিতর দিয়ে যে পাস করা হয়, ওখানে কলাম বারের স্পেসিং এর ভিতরে যে মানে একদম তো 1.5 ইঞ্চি কাভারিং রেখেই তো ওই মাথা পর্যন্ত নিতে হবে। তো না, ওই বরাবর ও তা হবে না তো কোনোদিনই। এক্সটেরিয়র জয়েন্ট থেকে 3 ইঞ্চি দূরে রেখে তারপর এই 90 ডিগ্রি হুক দাঁড় করাইতে হবে। এর অর্থ কলাম বার যদি এক লেয়ার হয়, তার সামনে চলে যাবে হুক, কলাম বারের তো প্যারালাল আসার প্রশ্নই নেই। ও আচ্ছা আচ্ছা স্যার, মানে 3 ইঞ্চি ভিতরে চলে যাবে। হ্যাঁ, ও আচ্ছা, তাহলে এটা টপ মানে টপের থেকে বটমের থেকে সবগুলো এরকম 3 ইঞ্চি হ্যাঁ, দূরে থাকবে। হ্যাঁ, না না, Exterior। এক্সটেরিয়র বিম কলাম জয়েন্টে বিমের যে হুক গুলো আছে, সেটা কলামের ফেস থেকে 3 ইঞ্চি দূরে, তারপর তার হুক গুলি বসবে। সুতরাং কলামের বারের সাথে তার কোনো কনসার্ট করার কোনো সুযোগ নেই। ও আচ্ছা, ওকে স্যার, এটা বুঝতে পারছি। আর একটা করবেন স্যার, এই যে আমরা যে সময় ইয়ে করি যে ডিমের ডেপ কে কেন্দ্র করে যখন যে 40 মানে যদি H2H দূরে ল্যাপিং করবে না, মানে এটা হলো টেনশন বাড়ে, মানে বটম লেয়ারে যখন হ্যালো, বন্ধ হয়ে গেছে কিন্তু তোমারটা। H দূরে বলছিলেন স্যার, তো সেই ক্ষেত্রে যদি আমার এখানে বিমের স্প্যান যদি ছোট হয়, তাহলে ল্যাপিংটা মানে 40 ইঞ্চি পরে আইসা পরে প্রায় মিডল স্প্যানে, মানে যেখানে টেনশন সেটা আমি তো আর বুঝছি। বিম 8 ফিট 10 ইঞ্চি, এটা কি স্টেয়ারের? না স্টার না, এটা মানে বিমের মানে বিমের লেন্থ আসছে আর কি স্যার 11 ফিট 4 ইঞ্চি, কিন্তু এটা এত হলো এত আসছে মানে বুঝলাম না। মানে ওইটাই ড্রয়িং এ এইভাবেই আছে আর কি স্যার। এত কাছাকাছি? হ্যাঁ, একটা পোর্শন পড়ছে আর কি। কাছাকাছি। আমরা তোমাদেরকে বলেছে যে বিমকে কলামের সেন্টার টু সেন্টার এটাকে দূরে বসাতে হবে। কারণ বিম যদি তোমার কাছাকাছি হয়ে যায়, একটা কলাম যদি আরেকটা কলামের কাছাকাছি হয়ে যায়, এর অর্থ বিমের লেন্থ 10 ফিট 8 ফিটে চলে গেছে। সেই ক্ষেত্রে আর্থকে সময়ে মানে হাই রিস্কের জন্য অবশ্য আমি বলতেছি, বা মিডিয়াম রিস্কের জন্য, সেক্ষেত্রে আর্থকুয়েকের সময় কলামের যে টোরশন, সেটা বিমের দুই সাপোর্টে টোয়াইসেস এর মধ্যে আসার কারণে পুরো বিমটাই ধ্বংস হয়ে যাবে যদি লেন্থ ছোট হয়, যেটা তুমি বলতেছো আর ওভারল্যাপ করতেছে সামথিং লাইক দ্যাট। এত ছোট যে আমি 40 টোয়াইসেস দিতেছি 40। আরেকটা কথা, আমার 8 ফিট বিমের ডেপ কিভাবে 20 ইঞ্চি হয়? এটা তো 10 ইঞ্চি হওয়ার কথা। মানে ওই যে স্যার, ওই যে কন্টিনিউয়াস বিম স্যার আসার ফলে ওখানে না না না, এই কন্টিনিউয়াস বিম চিম এগুলো কোনো দরকার নাই। এটা তো 10 ইঞ্চি ডেপথের বেশি হবে না, যেহেতু 10 ইঞ্চি নিচে দেওয়া যাইতেছে না দেখে বলতেছি। তাহলে তো আরো ছোট বলতাম, 8 ইঞ্চি। জি স্যার, কিন্তু ওই যে আর অপর পাশের স্প্যানটা অনেক বড়, 15 ফিটের উপরে, সেখান যা, থেকে আসছে এটা কন্টিনিউস করে দিছে। না না, এইটা তো তুমি ওয়াইজ করো নাই, বাট এটা তো সামথিং লাইক দ্যাট রিস্ক চলে আসছে এখন। ছোট বিমের ডেপথ বাড়ায় দিছো, লাভ কি? তো 10 ইঞ্চি দিতে ক্ষতি বা কি ছিল? কোনো ক্ষতি ছিল না, তাই না? তুমি উপরের দিকে বিম ফ্লাশ করো, নিচের দিকে বিমটাকে 10 ইঞ্চি করে দাও, উপরে ঠিকই থাকুক। তো 10 ইঞ্চি হলো, বাকিটা 15 ইঞ্চি, 5 ইঞ্চি এখানে কম থাকবে। তো 5 ইঞ্চি কম থাকলে রেইনফোর্সমেন্ট ডান পাশের বাম পাশের বিমের সমস্ত রেইনফোর্সমেন্ট কলাম যদি আমি দেখতে পাচ্ছি, সর্বনাশ 30 ইঞ্চি উইথের কলাম। আরে তো কি বলতেছে এই সমস্ত? কোথায় এত বড় কলাম বসছে 30? হ্যাঁ, এটা নিজে 12 তলা
12 তলার একটা বিল্ডিং স্যার। হ্যাঁ হ্যাঁ, কলাম 30 ইঞ্চি, এটা 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 অ্যাবসার্ড না? এটা 30 তলা হলে মানতাম। 12 তলাতে তুমি 30 ইঞ্চি ড্রয়িং এ দেওয়া আছে আর কি এরকম। না না, এটা যদি বাস্তবিক কোনো ড্রয়িং থেকে শেয়ার করো তাহলে তো এটা চিন্তার বিষয়। হ্যাঁ বাস্তবিক ড্রয়িং থেকে স্যার। তুমি যদি একটা 12 তলা বিল্ডিং হয়, সমস্ত কলাম গুলো কত হবে? 12, 14, 12, 16 বড় জোর। তুমি তো 30 ইঞ্চির একটা কেচ্ছা কাহিনী শোনাইতেছো, এটা তো আমার কাছে মানে মানে আশ্চর্য লাগলো। 30 ইঞ্চি, তাহলে আমার এই বিল্ডিং 20 তলা হবে, 24 তলা, তার তার তো কলাম দিয়ে দেয়াল বানাই দিতে হবে আমার, ঠিক না? এগুলো জি স্যার। এগুলো এগুলো মানে আমি মনে করবো যে করছে সে ডিজাইন মিজাইন না করে ভয় চয় পাইয়া হয়তোবা জীবনও এত উঁচু বিল্ডিং করে না, 3 তলা 4 তলা করে, দেখলো 12 তলা, এখন হিসাব করছে 3 তলা 4 তলায় দিছিলাম এত, এখন 12 তলা বিল্ডিং 30 ইঞ্চিতে লম্বা দিয়ে দিই। এগুলো তো 30 ইঞ্চি তো বিরাট। আরেকটা কলাম দেখাচ্ছে 36 ইঞ্চি। হ্যাঁ স্যার। স্যার এটা মানে আমি ওই জিনিসগুলো বুঝতেছিলাম না, তাই আর কি ড্রয়িং করে তারপর আপনাকে দেখাচ্ছি আর কি স্যার। মানে এরকম ড্রয়িং বই কাজ চলতেছে এরকম একটা 12 তলা বিল্ডিং এর, কিন্তু এরকম 36 ইঞ্চি উইথের কলাম, মানে হ্যাঁ এটা স্যার ওই বলতে লেন্থ আর কি স্যার। উইথ বলতে মানে হ্যাঁ টোটাল হ্যাঁ ডেপ ওই কত? জি উইথ জি কত? উইথ কত? উইথ আছে স্যার 15। আবার বাম পাশে কলাম দেখতে পাচ্ছি 3 12 36, 40 ইঞ্চি ডেপথের। 40 ইঞ্চি ডেপথের তুমি কলাম দেখাচ্ছ, এবং বাম ডান পাশেরটা 36 ইঞ্চি ডেপথের কলাম দেখাচ্ছ। 12 তলা বিল্ডিং, বাস্তবে এটা হবে আল্লাহ জানে, সেই মালিক কি যে মারা যাবে কিনা আল্লাহ জানে। আর তাছাড়া টোটালি আমি বলবো যে এটা রং ডিজাইন হয়েছে এক, এবং আহ এটা 12 তলা হওয়ার কারণে এটা এক একটা কলাম বড় জোর ওই তো বললাম 12, 18, 12, 16 ভিতরে থাকবে বড় জোর। যেহেতু কলাম বিমের লেন্থ কম, অনেক কম, 13 ফিট, আমরা বলি 24-25 ফিট ধরে দাও, বাট এখানে অনেক কম, সেই ক্ষেত্রে তো আরো লোড কম। তো এইগুলো এটা টোটালি রং ডিজাইন থেকে গেছে, অথবা আদৌ উনি ডিজাইন করেন নাই, অথবা ডাব্লিউএসডি থিমে ডিজাইন করেছেন, মানে সবকিছুই ডাবল ডাবল ধরে চড়ে হয়তো মেজর বেশি বেশি নিয়েছেন, অথবা অথবা ক্লায়েন্ট হয়তো চাইছে এটা হাই রাইজ বিল্ডিং 12 তলা, সুতরাং আমাকে একটা আর্থকোয়েকের জন্য করে দিবেন, যাতে আর্থকোয়েক সহ্য করতে পারে। এন্ড আর্থকোয়েকের কনসেপ্ট বা জানে না হয়তো, মেবি, এন্ড কি আর করে বাড়াই দিছে সাইজ ফাইজ 3 ফিট, 40 ইঞ্চি, 36 ইঞ্চি, 40 ইঞ্চি বিম ইন 12 স্টোরি বিল্ডিং। এটা কারো আর দেখাবা না, কাউকে দেখায়ও না, মানে ইজ্জত আর থাকবে না কিন্তু। স্যার এই তো কাজ চলতে আছে। আর একটা স্যার এই যে আমরা যে যে এল স্যার এল ইন্টেরিয়র ক্ষেত্রে L/3 স্যার, এখানে কলাম যে 40 ইঞ্চি হওয়ার কারণে আর এই পাশে হলো 36 ইঞ্চির কারণে আমরা যে সময় কলামের বিমের লেন্থ ধরবো এই এল, সেই সময় L/3 একদম এই পর্যন্ত চলে আসে। মানে সেটা আর কি আপনার দেখাতে যে টিক চিহ্ন দেওয়া এই জায়গাটা, মানে এটা একদম কাছাকাছি চলে আসে। এটা কি মানে মানে ঠিক আছে স্যার? না, করার তো কিছু নাই। তোমার এল এল যদি সেরকম হয়ে যায় তোমার, জি স্যার। এল হচ্ছে লেংথ অফ দ্য বিম, তো এল এর হিসাবে আর আর তুমি যদি এরকম অ্যাবসার্ড হয় তাহলে কিন্তু এখানে তো কোনো কাটতে পারবে না, বার দেখা যাবে যে সব বাড়ি এ মাথা ও মাথা টানতে হবে, তাই না? জি স্যার, এই অল্প মাঝখানে এই যে এখানে অল্প একটু জায়গা থেকে এখানে 5.5 ফিট পর্যন্ত এই যে এক্সট্রা টপ চলে আসছে, এখান থেকে আবার 5.5 ফিট, এই মাত্র 16 ফিট 8 ইঞ্চি সেন্টার বাই সেন্টার একটা বিমের ক্ষেত্রে। না যাই হোক, যেখান থেকে তুমি করাইছো বা যার সাথে করতেছো, যেখানে করতে ওদেরকে বলবা যে স্যার বলছে এগুলি এগুলি মানে টোটালি অ্যাবসার্ড, মানে অবাস্তব। আমার সংক্ষিপ্ত মন্তব্য হচ্ছে এগুলি টোটালি 12 তলা বিল্ডিং এর জন্য এটা অবাস্তব, ইভেন সিসমিক ক্রাইটেরিয়া ডিজাইন করলেও এরকম হবে না। তো যাই হোক, সিসমিকে তো করে নেই, এমনি নর্মালি হয়তো করছে। আচ্ছা, আর একটা হলো স্যার এই যে টেনশন বার আর কম্প্রেশন বারের ক্ষেত্রে স্যার এই যে স্টিরাপ গুলা এরকম ইয়া হবে, তাই না স্যার? হ্যাঁ, মানে এই যে জি স্যার টুয়াইস আর এক মিনিট, ইয়া হুকগুলি অল্টারনেটে হবে, হুক অল্টারনেটে হবে তোমার, তাই আছে। হ্যাঁ, আর টেনশন জোন মানে মিডলে উপরে হবে হুক গুলো। হ্যাঁ হ্যাঁ, আর 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 ইয়ে কম্প্রেশন জোনে মানে কম্প্রেশন জোনে অলওয়েজ হুক গুলো হবে
এখানে ওরকম আর্থকোয়েকের ক্ষেত্রে কিন্তু আসলে পিওর কম্প্রেশন জোন পিওর টেনশন জোন বলে কিছু নাই। আমরা আগে বলেছি আর্থকোয়েকের সাইক্লিক লোডিং, সুতরাং যখন সে আসবে তখন যে জায়গায় টেনশন হবে, যখন সে প্রি শকে ফিরে আসবে তখন ওই জায়গায় কম্প্রেশন হবে। তার মানে একই সেকশনে টেনশন কম্প্রেশন চলতেই থাকে তার। সুতরাং পিওরলি টেনশন জোন বলে। তবে আর্থকোয়েক তো সারাদিন হয় না বা প্রতিদিন হয় না। সেক্ষেত্রে যখন আর্থকোয়েক নাই তখন বিল্ডিং কিন্তু গ্র্যাভিটি লোডের আন্ডারে থাকে। তো সেই ক্ষেত্রে তো তখন একটা জায়গায় টেনশন, নিচে আর উপরে 2 জায়গায় কম্প্রেশন, উপরে 2 জায়গায় টেনশন। সেই ক্ষেত্রে আমরা ওভাবে সেটআপটা রাখি আসলে। স্টিরাপ গুলো সেটআপ এভাবে থাকবে স্যার? হ্যাঁ, এভাবে রাখা হয় আর কি। ওই যে বললাম তো, আর্থকোয়েক তার প্রতিদিন হয় না, মাঝে মধ্যে হয়। তো সেক্ষেত্রে আর্থকোয়েক যদি না হয় তাহলে তো অলওয়েজ মিডিস মানে নিচে টেনশন, 2 পাশে উপরে টেনশন, এভাবেই থাকবে বিম। তো ওইটাই মেজর টাইম। একটা সাইডে স্যার ওই মানে ফোরম্যান কন্ট্রাক্টরকে বলার পরে এত আকুরে রয়েছে, কি কর আজীবন স্টিরাপের সব হুক ছিল উপরে, এখন আপনি কোন অর্ধেক নিচে যাবো অর্ধেক উপরে যাবো, কি না, এটা তো ডেফিনেটলি বলতেই পারে। সে তো আর তোমার মতো লেখাপড়া করে না বা আপডেট কিছু জানে না, তো সে তো দেখে দেখে শিখে, করে শিখে, তো সে তো বুঝবে না এরকম একটা আচ্ছা, জিনিস। কলাম থেকে টুয়াইজ দূরত্ব পর্যন্ত স্টিরাপ গুলো বসবে? হ্যাঁ, এই সিসমিক স্টারআপ বসবে। আর স্যার যদি নরমাল বিম হয় স্যার? তখন তার মানে টয়েসের শব্দটা থাকতেছে না। তখন তো তুমি নর্মালি যেভাবে স্টারআপ ডিজাইন করা হয় সেভাবে করবা এবং সেই অনুযায়ী সেভাবে বসবে। ওখানে তো আর এই ধরনের কোনো লিমিটেশনস নাই। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। স্যার আসসালামু আলাইকুম।